অনেক অনেক দিন হলো রিজুদার গল্প বলিনি। আমাদের একজন শ্রোতা অনুরোধ করেছিলেন আফ্রিকার পটভূমিকায় রোমহর্ষক রুয়াহা গল্পটি পড়ে শোনানোর জন্য। গল্পটির রেকর্ডিং শুরু করেছিলাম, কিন্তু কিছুটা বলার পর মনে হলো গুগুনগুম্বার দেশে গল্পটি পাঠ না করে এই গল্পটি বলা হলে শ্রোতাদের বুঝতে অসুবিধা হবে। গুগুনগুম্বারের দেশে গল্পটি প্রকাশিত হওয়ার পর নানা কারণে রুয়াহা গল্পটি আর পাঠ করা হয়ে ওঠেনি। আজ শুরু করব রুয়াহা প্রথম পর্ব। তবে গুগুনগুম্বার দেশে গল্পটি শোনার পর এই গল্পটি শুনলেই বেশি ভালো লাগবে। গুগুনগুম্বার দেশে রিজুদা গিয়েছিলেন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অনুরোধে সেরেঙ্গেটির ঘাসবন এবং গোরাঙ্গোরো আগ্নেয়গিরির উঁচু পাহাড়ি অঞ্চলে যেসব চোরা শিকারীরা আছে তাদের সম্বন্ধে একটি পেপার সাবমিট করার জন্য। সেখানে তাঁদেরই গাইড ভুসুন্ডার বিশ্বাসঘাতকতায় রিজুদা প্রায় মরতে বসেছিল। তাঁদের এক সাহায্যকারী টোডি মোহাম্মদ মারা যায় চোরা শিকারীদের ছোঁড়া বিষাক্ত তীরে। রুদ্রসেবার চরম তৎপরতা, সাহসিকতা আর বুদ্ধিমত্তায় রিজুদাকে বাঁচিয়ে তোলে। কিন্তু তারা ভুলে যায়নি মাসাইদের ভালোবাসা আর সরল সাদাসিধে বিশ্বস্ত টোডি মোহাম্মদের মৃত্যুর ইতিহাস। তাদের এবারের অভিযান তাই ভুসুন্ডার বিশ্বাসঘাতকতার বদলা নিতে। রোমহর্ষক এই অভিযানে তাদের সঙ্গী অবশ্যই আফ্রিকার আদিম অনাবিল রহস্যময় প্রকৃতি, নদী আর শত শত জানা অজানা পশুপক্ষী। আসুন চলে যাই দক্ষিণ আফ্রিকার তানজানিয়ার 13,000 বর্গ কিমি সাভানা ঘাস জমির ভিতর রুয়াহা নদীর তীরে ভয়াল ভয়ঙ্কর ওয়ান্ডারাপদের দেশে। শুরু করছি আজকের গল্প রুয়াহা প্রথম পর্ব। বাড়ি ফিরতেই মা বললেন, তোকে রিজু ফোন করেছিল। কিছু বলেছে? তোকে ফোন করতে বলেছে। সঙ্গে সঙ্গেই বই খাতা ফোনের টেবিলেরই একপাশে নামিয়ে রেখে ফোন ধরলাম। একবার বাজতেই ফোনটা ধরল রিজুদা। বলল, কে রে রুদ্র? হ্যাঁ, ফোন করেছিলে কেন? অ্যালবিনো। মানে? মুলিমালোয়া থেকে বিষণদেওবাবু এসেছেন, আমার এখানেই আছেন। ভানুপ্রতাপ অ্যারেস্টেড, জামিন পায়নি। যেভাবে পুলিশ কেস সাজিয়েছে প্রমাণ সাবুত নিয়ে, তাতে ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড অবধারিত। বললাম, আহা, এখন যেন দুঃখ হচ্ছে তোমার। ভানুপ্রতাপ তো প্রায় তোরই সমবয়সী ছিল, দুঃখ কি আর তোরই হচ্ছে না? জানি না। বিষণদেওবাবু তোকে দেবার জন্য ওর গ্রিনার বন্দুকটা আর একটা .275 রাইফেলও নিয়ে এসেছেন। বলতে গেলে একেবারেই নতুন, লাইসেন্স করাতে হবে। আর শোন, আজকে রাতে আমার এখানে খাবি তুই। আরও একটা ভীষণ খবর আছে। কি খবর পেলাম ভুসুন্ডাকে নাকি পূর্ব আফ্রিকার তানজানিয়ার আরুসা শহরে দেখা গেছে। আমার খোঁড়া পায়ের বদলা নেবার সময় এসেছে। আবার গুগুনগুম্বার দেশে যেতে হবে, বুঝেছিস? সত্যি? আমি খুব উত্তেজিত গলায় বললাম, কবে যাচ্ছি আমরা? যে কোনো দিন গেলেই হলো, কিন্তু একটা মাইনর প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেম? কি প্রবলেম? একজন সুন্দরী মহিলা আমাদের সঙ্গী হতে চান। মহিলা? আমার নাক কুঁচকে গেল। আফ্রিকার জঙ্গলে ভুসুন্ডার সঙ্গে মোকাবিলা করতে যাবে মহিলা নিয়ে? নিজেই তো গতবার মরতে বসেছিল। বললাম, ইম্পসিবল, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, আমি যাব না তাহলে। আহা, তুই যে এত বড় মেল সেভিনিস্ট হয়ে উঠেছিস তা তো জানতাম না। তবে আমিও যে মহিলা টহিলাদের একেবারেই পছন্দ করি না তা তো তুই জানিসই। তার সবচেয়ে প্রমাণ এই যে মহিলা ছাড়া আর কারো সঙ্গে পুরুষের বিয়ে হয় না বলে আমার তো বিয়েই করা হলো না।
তবে এই মহিলার রাইফেলের হাত শুনেছি নাকি তোর চেয়েও ভালো, গাড়িও চালাতে পারে, ইংরেজি ও ফ্রেঞ্চ ছাড়া সোয়াহিলিও জানে একটু আধটু। একেবারে নাছোড় বান্দা। এই কি করি বলতো রুদ্র, মহা মুশকিলেই পড়েছি। আমার মাথার মধ্যে বান্টুদের ড্রাম বাজছিল, রাগে কান ঝাঁ করছিল। বললাম, কি বললে তুমি একটু আগে? আমার চেয়েও ভালো হাত রাইফেলে একজন মহিলার? হ্যাঁ, তা তো তুমি বলবেই। ওয়ান্ডারাবোদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে আনলাম, আর তুমি একথা বলবে না? তুমি আজকাল খুব অকৃতজ্ঞ হয়ে গেছো রিজুদা। মনে হলো একটু চাপা হাসি হাসলো রিজুদা। বলল, আহা, চড়ছিস কেন? তুই অ্যাপ্রুভ না করলে তো আর সে আমাদের সঙ্গে যেতে পারছে না। আমি তাকে বলেই দিয়েছি যে তুই হলি ডিরেক্টর অফ অপারেশনস, তোর কথাই শেষ কথা, তুই আমার মালিক। এমন গ্যাস দিতে পারো না তুমি? একটু চুপ করে থেকে বললাম, ভটকাই বেচারার কত যাবার ইচ্ছে ছিল। ও তো রাইফেল বন্দুক ধরতে পর্যন্ত পারে না, ওর জীবনের দায়িত্ব কে নেবে? তুই। ভটকাইকে নিয়ে যাব তখনই যখন অ্যালভিনোর মতো কোনো রহস্য ভেদ করার ভার পড়বে আবার আমাদের ওপর। ভটকাই বর্ন গোয়েন্দা তোরই মতো, ভটকাইকে তালিম দিয়ে তোর চেলা বানিয়ে ফেল, তারপর। আমার ভীষণ রাগ হয়ে গিয়েছিল মহিলার কথা শুনে। বললাম, নাম কি সেই মহিলার? বয়স কত? বলছি সবই বলছি। বয়সে তোর চেয়ে সামান্য ছোট, দেখতে একেবারে মেম সাহেবের মতো, আর নাম হচ্ছে তিতির। তিতির? মানে মডার্ন হাই স্কুলের? তাকে তো আমি খুবই চিনি, প্রজাত সেনের বোন। সে কোত্থেকে এসে ভিড়ে গেল তোমার সাথে? যা বাবা, মহান একা, না কুচু মেয়ে, না রিজুদা, তাকে সঙ্গে নিলে আমিই যাব না। আহ, এত কথা পরেই হবে খন, তুই আই না সন্ধ্যাবেলা। বলেই বলল, রুদ্র, গদাধর তোকে জিজ্ঞেস করেছে কি রান্না করবে, কি খাবি? আমি রেগে বললাম, জানি না, খাবো না। মেয়ে, আফ্রিকার জঙ্গলে মেয়ে। দেরি করিস না, 7টার মধ্যে আসিস কিন্তু, আজকাল তো রোজই ঝড় বৃষ্টি হচ্ছে বিকালের দিকে। বলেই ফোন ছেড়ে দিল রিজুদা। মা আমার উত্তেজনা লক্ষ্য করছিলেন। বললেন, কোন তিতির? মডার্ন হাই স্কুলের ভারী না কুচু মেয়ে একটা। দেখো না, রিজুদার নির্ঘাত মাথার গোলমাল হয়েছে। মেয়ে ফেয়ে নিয়ে আফ্রিকার জঙ্গলে যেতে চায়। ভূষুণ্ডার গুলি খেয়ে নিজেই গুলিখড় হয়ে গিয়েছে। মা আমাকে থামিয়ে দিয়ে বললেন, বীর পুরুষ আমার, আমিও কিন্তু মেয়ে, এই বীর পুরুষেরই মা। মেয়ে বলে কি মানুষই নয় তিতির? সব দিক থেকে খুব ভালো মেয়ে। আমি ওর কথা শুনেছি নিপাদির কাছ থেকে। তার মা বাবার আপত্তি না থাকলে তোর আপত্তির কি আছে? মেয়েরা ছেলেদের থেকে কোন অংশে ছোট? আমি হাল ছেড়ে দিলাম। গভীর চক্রান্ত, ঘরে বাইরে অতি সুগভীর চক্রান্ত চলছে আমার বিরুদ্ধে। 7টা নাগাদ গিয়ে রিজুদার ফ্ল্যাটে পৌঁছতেই মালোয়া মহলের বিষণদেববাবু আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, আও বেটা মেরে লাল। তিতির আমাকে দেখে বলল, হাই রুদ্র। দেখলাম একটা রংচটা জিন্স পরেছে, ওপরে হলুদ গেঞ্জি, মাথায় পনিটেইল। আমি উদার হাসি হেসে বললাম, ভালো আছো? প্রজাতদা কেমন? জবাব না দিয়ে ও বলল, তুমি কেমন আছো বলো? ডিবেটে হেরে গিয়ে খুব রেগে রয়েছো বুঝি এখনো? রিজুদা কথা ঘুরিয়ে বলল, আমাদের সকলেরই এক্ষুনি একবার বেরোতে হবে তিতির। আমার ডিরেক্টর অফ অপারেশনস তোমার রাইফেল ও পিস্তল শুটিংয়ের পরীক্ষা নেবে। আমি বললাম লজ্জায় মরে গিয়ে, রিজুদার মতো অন্যকে বেআব্রু বেইজ্জত করতে আর কেউ বোধহয় পারে না। রিজুদা গদাধরকে বলল, গদাধর, রাইফেল পিস্তল সব গাড়িতে তোল, বিষণদেববাবু যে রাইফেলটা এনেছেন সেটাও। গদাধর ভেতরে গেল।
রিজুদা দেওয়ালে ঝোলানো রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখিয়ে বিষণদেওবাবুকে বললেন, বিষণদেওজি, মুলিমালো আর অ্যালবিনো বাঘ রুদ্রবাবু মারতে পারেনি ঠিকই, কারণ বাঘ তো সেখানে ছিলই না, কিন্তু এই বাঘটি ওরই মারা, সুন্দরবনের ম্যান ইটার। গদাধরের বাবাকে এই বাঘই খেয়েছিল বনবিবির বনে। বিষণদেওবাবু স্তুতির চোখে তাকালেন আমার দিকে। চোখের আড়ালে দেখলাম তিতির সেনের চোখেও অ্যাপ্রিসিয়েশন ঝিলিক মারছে। ভাবলাম মেয়েটাকে যতখানি না কিছু ভাবতাম ততখানি সত্যি সত্যি নাও হতে পারে। তিতির আমার দিকে প্রশংসার চোখে চেয়ে বলল, সত্যি কি সাহস তোমার রুদ্র, আই অ্যাডমায়ার ইউ। গাড়িতে উঠতে উঠতে বললাম, এই ঝড় বৃষ্টির মধ্যে রাতের বেলা শুটিং কম্পিটিশন করতে কোথায় যাবে রিজুদা? চাঁদও নেই, অন্ধকার, তার উপর এই দুর্যোগ। রিজুদা বলল, আমাদের ভূষুণ্ডা চাঁদ তো তোমাকে উজ্জ্বল চাঁদনি রাতে দেখা নাও দিতে পারে। যাচ্ছি জেঠুমনির কোনচৌকির খামার বাড়িতে, ডায়মন্ড হারবার রোডে, ঘন্টা দেড়েকের মধ্যেই ফিরে আসবো। জোকা পেরিয়ে একটু গিয়েই ডান দিকে কোনচৌকিতে রিজুদা জেঠুমনির খামার বাড়ির সামনে 25 একরের ধান ক্ষেত। চারপাশে বিরাট গভীর নালা, বাঁধের মতো আছে। প্রায় 100 গজ দূরে একটা ঝাঁকড়া পেয়ারা গাছে চারকোনা টিনের ছোট ছোট বাক্সের ওপর সাদা রং করে দড়ি দিয়ে ঝোলানো। প্রবল ঝোড়ো হাওয়ায় ডালপালা উথাল পাথাল করছিল, টিনগুলোও পাগলের মতো নাচানাচি করছিল। দূর থেকে মনে হচ্ছিল কতগুলো সাদা বিন্দু। প্রথমে আমি, রিজুদা বলল, বলেই 3-2 পিস্তলটা খাপ থেকে বার করে নিয়ে পরপর 3টে গুলি করলো ওয়াট কাটার দিয়ে। একটিও লাগলো না। আমি বুঝলাম রিজুদা ইচ্ছে করেই মিস করলো, তার মানে আফ্রিকাতে তিতিরকে নিয়ে যাবেই। তিতির মিস করলে বলবে যা দুর্যোগ, অন্ধকার, আমি পারলাম না, তা ও কি আর পারবে? কি চক্রান্ত! তাহলে আর মিছিমিছি এসব ঢং কেন? এবার রুদ্র, রিজুদা বলল, কিন্তু কোন ওয়েপন দিয়ে মারবি? বিষণদেওবাবুর নতুন প্রেজেন্ট 275 রাইফেল দিয়েই মার, তোকে হ্যান্ডিক্যাপ দেবো। নতুন রাইফেল প্র্যাকটিস করার সুযোগ পাসনি, রাইফেল জিরোইং করাও হয়নি। ওকে, বাট অনলি 3 শটস, মাত্র 3টি গুলি। রাইফেলটা তুলে নিলাম, গুলি ভরলাম ম্যাগাজিনে। কোথাও কোনো আলো নেই, খাবারেও সব আলো নেভানো। সেটটার নিচে দাঁড়িয়ে মুখে চোখে ঝোড়ো হাওয়ায় জলের ঝাপটা লাগছে। টিনগুলো ক্রমাগত দুলছে। প্রথম গুলি মিস, দ্বিতীয় গুলি করতেই দনদন করে একটা টিন কথা বলল। তৃতীয় গুলি মিস। রিজুদা বলল, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান ইনডিড। এই ওয়েদারে, অন্ধকারে। তারপর তিতিরকে বলল, তিতির, তোমার রাইফেলটা দিয়েছে তো গদাধর? আমি বললাম, কি রাইফেল? .22। তিতির বলল। বললাম, ও অনেক লাইট রাইফেল, এ তো খেলনা। তিতির সঙ্গে সঙ্গে কথাটার মানে বুঝলো, বুঝেই রিজুদার দিকে তাকালো, বলল, রিজু কাকা, আমার রাইফেলে মারা অনেক সহজ হবে। রুদ্র যে রাইফেলে মারলো আমিও সেই রাইফেলেই মারবো, আমার কাছেও তো এটা নতুন। রিজুদা বলল, দ্যাটস ভেরি স্পোর্টিং অফ হার ইনডিড। আমি আমার নিজের ব্যবহারে লজ্জিত হলাম, খুশিও হলাম এই কারণে যে এই রাইফেল দিয়ে তিতির একটি গুলিও লাগাতে পারবে না। .22 রাইফেল ছেলেবেলায় আমাদের সাউথ ক্যালকাটা রাইফেল ক্লাবের ক্যাপ্টেন বসু ঠাকুর থুতনির ওপর বসিয়েই বলে বলে কাক মারতেন। তিতির রাইফেলটা একটু নেড়ে চেড়ে দেখলো, তারপর তুলে এইম করলো। দেখলাম চমৎকার হোল্ডিং। তারপর আমি যা করিনি, ফ্লাইং শট নেবার সময় যেমন ব্যারেল সুইং করে মারতে হয় তেমনভাবে 2-1 শ্যাডো সুইং করে নিয়েই পরপর র্যাপিড ফায়ার করে 3টে গুলি করলো। কি হলো তা বোঝবার আগেই দন দনাদ্দন দন দনাদ্দন দন দনাদ্দন করে 3টে টিনই আওয়াজ করলো।
বিষণদেও বাবু পিছনে দাঁড়িয়েছিলেন। স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, সাব্বাস 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 বেটি। আমার গলার কাছে লজ্জা ও অপমান এবং হেরে যাওয়ার গ্লানি দলা পাকিয়ে উঠল। তবুও মুখ দিয়ে নিজের অজান্তেই র্যাপিড ফায়ারের গুলির মতোই বেরিয়ে গেল, কনগ্রাচুলেশনস। তিতির বলল, রুদ্র, আমি শুনেছি রিজু কাকার কাছে তুমি আসলে আমার চেয়ে অনেক ভালো মারো। আমার আনতাবড়ি গুলিগুলো আজ বাই চান্স লেগে গেছে। রিজুদা আর একটু সময় নষ্ট না করে, পাছে আমি আর কোনো আপত্তি তুলি, তাড়াতাড়ি বলে উঠল, তাহলে তিতির যাচ্ছে আমাদের সঙ্গে, কি বলো ডিরেক্টর? আমি তো আর পরীক্ষা নিতে চাইনি, তুমি এসব করলে, এখন আমার ঘাড়ে চাপাচ্ছ। রিজুদার ফ্ল্যাটে আমরা খেতে বসলাম। বিষণদেওবাবুর সঙ্গে অনেক গল্প টল্প করার পর উনি বললেন, তোমরা আফ্রিকাতে যাওয়ার আগে তিতির বেটিকে আমার .32 কোল্ট পিস্তলটা পাঠিয়ে দেব মুলি মালুয়া থেকে। ভানুপ্রতাপই নেই, আমি আর অতগুলো রেখে কি করব? শিকার তো আমি ছেড়েই দিয়েছি কবে। রিজুবাবু, আপনি শুধু ওর লাইসেন্সের বন্দোবস্তটা করে রাখবেন। রিজুদা বলল, তিতির অল ইন্ডিয়া রাইফেল শুটিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। আর্ল রবার্ট ক্যাডেট ট্রফিও পেত জ্বর না হলে, অতএব লাইসেন্স কোনো প্রবলেম নয়। তিতির বলল, আমার ছোট দাদু ওয়েস্ট বেঙ্গলের হোম সেক্রেটারি, লাইসেন্স পেতে অসুবিধা হবে না। বলেই রান্নাঘরে গিয়ে আমাদের জন্য এমন নরম আর ফার্স্ট ক্লাস অমলেট বানিয়ে আনলো, মাশরুম, চিকেন, কাঁচা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, যে খেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। বিষণদেওবাবু বললেন, স্ট্রিক্ট ভেজিটেরিয়ানও এই অমলেট খাবে, ভারী উমদা বানালে বেটি। রিজুদা বলল, গদাধর, ইমপ্রুভ কর, রান্না শিখে নে, নইলে তোর চাকরি যাবে কিন্তু। আমার দিকে চেয়ে বলল, মিস্টার ডিরেক্টর সাহেব, তাহলে যে রাঁধে সে কভি কভি চুলে বাঁধতে পারে, একথা স্বীকার করছো? ফেঁসে গেলাম। রিজুদার কাজই এই। মুখে বললাম, কি বলছো বুঝতে পারছি না, বলেই হেসে উঠলাম। হাসতেও যে এত কষ্ট হয় তা আগে কখনো জানিনি। এখন এয়ার ইন্ডিয়ার ডাইরেক্ট ফ্লাইট হয়েছে ডার এস সালামে। গতবার যখন এসেছিলাম তখন সেসেলস অবধি গিয়ে সেসেল থেকে তানজানিয়ান এয়ারলাইন্সের প্লেনে যেতে হতো। ডার এস সালামে কিলিমাঞ্জারো হোটেলে রিজুদার ঘরে বসে আমাদের কথা হচ্ছিল। আমরা তিনজনে তিনটে সিঙ্গেল রুমে আছি পাশাপাশি। হোটেলের সামনে পার্কিং লট, সারি সারি বিদেশি গাড়ি দাঁড়িয়ে আছে। তানজানিয়াতে টুথব্রাশও তৈরি হয় না, তাই গাড়ি টাড়ি সবই ইম্পোর্টেড। সামনে রাস্তা, রাস্তার ওপাশে ভারত মহাসাগরের বুক থেকে এক টুকরো ফালি ঢুকে এসেছে। উত্তরে সমুদ্র বেয়ে কিছুটা এগোলেই মোম্বাসা, পূর্বে জাঞ্জিবার। সারি সারি জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে নিগ্র স্ত্রী পুরুষ হেঁটে চলেছে। গাড়ি যাওয়া আসা করছে জোরে, বুইক জুইক শব্দ করে, ডাকাত ডাকছে। আমরা যার যার কিট চেক করে নিচ্ছি। তিতির ভালো ফটোও তোলে। আশাহি পেন্ট্যাক্স ME ক্যামেরাটা নিয়ে এসেছে ও, আর এনেছে ওর .22 রাইফেলটা। এই রাইফেল দিয়ে ছোট হরিণ, গ্যাজেল, খরগোশ ইত্যাদি মারে লোকে। মানুষ মারার জন্যও আইডিয়াল। তবে তিতির কখনো মানুষ খুন করেনি। আমি আর রিজুদা তো অলরেডি খুনিই হয়ে গেছি, দাগি খুনি। বিষণদেওবাবুর প্রেজেন্ট একেবারে ঝকঝকে আমেরিকান কোল্ট পিস্তলটাও নিয়ে এসেছে ও। গোটা ছয়েক এক্সট্রা ম্যাগাজিন লোড করা থাকলে পরপর ঢুকিয়ে দিলেই হলো। আমার .22 স্প্যানিশ লামা পিস্তলটাও নিয়ে এসেছি। অ্যালবিনোর রহস্য ভেদ করার সময় যেটা আমাকে প্রেজেন্ট দিয়েছিল রিজুদা। আর বাবার সেকেন্ড লাইসেন্সে চালানো 3006 ম্যানলিকার সোনার। রিজুদা যে 317 পিস্তলটা মুলি মালোয়াতে নিয়ে গেছিল সেটাই এনেছে, সাইলেন্সারটাও।
আর 470 ডবল ব্যারেল রাইফেলটাও। গন্ডার, হাতি কি সিংহ কি লেপার্ড বা চিতা গায়ে পড়ে ঝামেলা বাঁধাতে আসে তাদের মোকাবিলার জন্যে। তাছাড়া আমাদের সঙ্গে আছে জাইসের বাইনোকুলার, তিতিরের সঙ্গে একটা জাপানি বাইনোকুলার। কাঠমান্ডু থেকে ওর বাবা ওকে এনে দিয়েছিলেন। এবার আমরা জানি না কোন দিকে যাব, কতদিন থাকব, কিসে করে যাব, সবই ঠিক হবে আরুসাতে পৌঁছে ভূষণ্ডার খোঁজ পেলে। তাছাড়া এবার আমাদের সঙ্গে আছে ছদ্মবেশ নেবার সরঞ্জাম। ডার এস সালাম থেকে আরুসার প্লেনে আমরা নিজেদের নামে ট্রাভেল করব না। আরুসার হোটেলেও আলাদা আলাদা নামে ঘর বুক করা হয়েছে। মাসাইদের মতো আমরাও পুরনো নাম ইচ্ছে মতো বদলে ফেলব। হোটেলের বিল পেমেন্ট করেই এক তানজানিয়ান বন্ধুর গাড়ি নিজেরা চালিয়ে সমুদ্রের ধারে নির্জনে, যেদিকে প্রেসিডেন্ট নিয়েরের বাড়ি, সেখানে সি বিচে ছদ্মবেশ নিয়ে আলাদা আলাদা ট্যাক্সি নিয়ে ডার এস সালামে এয়ারপোর্টে পৌঁছাবো। রিজুদার এই বন্ধুই গতবারে মির স্যাম পাইপ প্রেজেন্ট করেছিল রিজুদাকে। গতবার ভূষণ্ডার গুলি খেয়ে আহত হবার পর রিজুদা নানান লোকের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে একেবারে নিশ্চিত হয়েছে যে ভূষণ্ডা একটা যন্ত্র মাত্র। পূর্ব আফ্রিকার জানোয়ারদের মাংস ও চামড়া, হাতির দাঁত এবং গন্ডারের খড়গের চোরাচালানের ব্যবসার পিছনে রয়েছে সব বাঘা বাঘা লোক, অথচ কেউই জানে না কারা তারা। তাদের অর্থ, প্রতিপত্তি, সুনাম কিছুরই অভাব নেই। ঠিক হয়েছে আমি একজোড়া ফলস দাঁত আর লাল পটচুলা পরব এবং কানাডাতে সেটেল করা একজন অল্প বয়সী অ্যাংলো ইন্ডিয়ান ট্যুরিস্ট হয়ে আরুসাতে পৌঁছাবো। তিতির সাজবে একটি ব্লন্ড ফ্রেঞ্চ মেয়ে, প্যারিসের কলেজের ছাত্রী। তানজানিয়া কমিউনিস্ট দেশ, এখানে আমেরিকানরা কমই আসে। তিতির কাজ চালানোর মতো ফ্রেঞ্চ জানে। ও এই দেশে নতুন যাত্রী, আমিও নতুন, তাই আমরা আরুসা পৌঁছাবার পরের দিনই আমার সঙ্গে তিতিরের আলাপ হবে। হঠাৎই আমরা বন্ধু হয়ে যাব। রিজুদা সাজবে একজন দিল্লিওয়ালা বুড়ো সর্দারজি, বয়স্ক, চুলদারি সাদা, হাতে লাঠি। তানজানিয়াতে এক্সপোর্ট বিজনেস করার জন্য এসেছে। আমাদের তিনজনেরই জাল পাসপোর্ট করা হয়েছে, তানজানিয়ান এবং ইন্ডিয়ান ফরেন ডিপার্টমেন্টের এবং হোম ডিপার্টমেন্টের সম্মতি নিয়ে। আমাদের আসল পাসপোর্ট এখানেই রেখে যাব রিজুদার ওই বন্ধু মিস্টার লিলেকাওয়ার কাছে। রক্ষা কবচ আছে তিনজনেরই, একটি করে ছোট কার্ড। সেরকম বিপদ না ঘটলে আর কার্ড দেখিয়ে এখানে কোনো পুলিশের সাহায্য নেব না বলেই ঠিক করেছি আমরা। কারণ বড় বড় অপরাধীদের সঙ্গে পুলিশের যোগসাজশ সব দেশেই থাকে। ভূষণ্ডার ব্যাপারটা আমরা নিজেরাই হ্যান্ডেল করব। রিজুদা বলেছিল ওর একটা ঠ্যাং ভেঙে দিয়েই ছেড়ে দেবে। আমি বলেছি টেডির মৃত্যুর বদলা না নিয়ে আমি ওকে ছাড়ব না। যে রাইফেল দিয়ে অনেক শুয়োর মেরেছি ছোটবেলা থেকে, তা দিয়েই ভূষণ্ডার শুয়োরকে আমি শেষ করব। কোনো ছাড়াছাড়ি নেই দেখা পেলে, তাতে প্রাণ যায় তো যাবে। তিতির আমাদের সাহায্য করবে। তিতিরকে ভূষণ্ডার সমস্ত ছবি দেখিয়ে আমরা চিনিয়ে দিয়েছি। তাছাড়া ওর ব্যাগেও একটা পোস্টকার্ড সাইজের ছবি দিয়ে দিয়েছি। রিজুদার নাম হয়েছে সর্দার গুরিন্দর সিং, নিবাসও ডিফেন্স কলোনি, নিউ দিল্লি। আমার নাম জন অ্যালেন, অ্যাংলো ইন্ডিয়ান। ছোটবেলা কেটেছে বিহারের ম্যাকলাস্কিগঞ্জের অ্যাংলো ইন্ডিয়ান কলোনিতে। এখন কানাডার টরেন্টোর ডন ভ্যালিতে একটা ফ্ল্যাটে থাকি। ইঞ্জিন ড্রাইভারের কাজ করি টিউব রেলে। ছুটিতে টাকা জমিয়ে আফ্রিকা দেখতে এসেছি। তিতিরের নাম ক্রিস ভ্যালেরি, প্যারিসেই ওর জন্ম। জুওলজির ছাত্রী। আফ্রিকান হাতি সম্বন্ধে জানতে, শুনতে এবং রিসার্চ করতে এসেছে ও। তিতির বলল, রুদ্র, তোমার হঠাৎ ব্যথা লাগলেই তুমি বলো উফ বাবা, কখনো বলবে না, বলবে আউচ। বুঝেছ? তুমি অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু। রিজুদা বলল, ক্রিস, রুদ্র বলে তুমি যার সঙ্গে কথা বলছো তার নাম জন অ্যালেন। এখন থেকে যার যার নতুন নামেই ডাকাডাকি করবে, নইলে মুশকিল হয়ে যাবে। আমাদের কমন ল্যাঙ্গুয়েজ এখন থেকে ইংরাজি, অন্যদের সামনে, বুঝেছ?
একবারও ভুল করো না। এসো একবার বরং রিহার্সাল দিয়ে নেওয়া যাক। আমি বললাম স্টার্ট। তিতির বলল, Mr. Singh, how about the unending power setting in Calcutta? You said you have an office in Calcutta. One of my friends lives there. He always complains about that. রিজুদা বলল, হ্যাঁ জি, ইউ আর রাইট জি, দ্য কন্ডিশন ইজ ভেরি টাইট। বলেই বলল, মাই ইংলিশ ইজ নট গুড জি। তিতির হাততালি দিল। আমি এবার বললাম, মিস ভ্যালোরি, ডু ইউ হ্যাভ এনি পাঞ্জাবি ধাবাস ইন ইউর কান্ট্রি? তিতির বুড়ো কুচকে বলল, Pardon, monsieur. Never heard of such things. What is it? A temple or something? রিজুদা বলল, নানজি, এ ধাবা ইজ এ প্লেস হোয়ার উই সিট অন চারপাইজ and release our roti, tarka and rajma. What is Torka Rajma? তিতির ভুরু কুচকে শুধালো। Hanji, haven't heard of? Strange? Chhado ji, koi gal nahi. But tarka rajma dal gives you just. Really ji? রিজুদার কথা শেষ হতে না হতেই ফোনটা বাজল। মিস্টার সাহু বলে একজনের ফোন। ফোন রেখে রিজুদা বলল, আমাদের নেমন্তন্ন করেছেন গুজরাটি ভদ্রলোক ডিনারে। ব্যাপারটা কি তা ভালো করে জানবার আগেই আবার ফোন। এবার লিলেকাওয়া, রিজুদার বন্ধু। লিলেকাওয়া বললেন যে ওর সঙ্গে নাকি আগে মিস্টার সাহর কোনো কথাই হয়নি কখনো। রিজুদাকে ফোন করার পরই উনি লিলেকাওয়াকে ফোন করেছিলেন। তবে ডিনারের অনুরোধ জানালেন লিলেকাওয়াও মিস্টার সাহর হয়ে। বন্ধুর বন্ধুকে জোর করে খাওয়ানোর এমন আগ্রহ তো বড় একটা দেখা যায় না। গম্ভীর মুখে রিজুদা বলল। তিতির বলল, কি করবে রিজু কাকা? যাবে? যাব না কেন? গুজরাটি খাবার আমার খুব ভালো লাগে, আমি বললাম। রিজুদা হাসি মুখে পাইপটাতে তামাক ভরতে ভরতে তিতিরকে বলল, যাওয়াই যাক, সাধা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। রাত 7:45 রিসেপশন থেকে ফোন। লিলেকাওয়া এবং মিস্টার শাহ দুজনেই এসে গেছেন। নিচে নেমে দেখলাম বেশ মোটাসোটা বেঁটে একজন গুজরাটি ভদ্রলোক কালো রঙা 3 পিস স্যুট পরে দাঁড়িয়ে আছেন। মুখে ইয়া মোটা সিগার, চিমনির মতো ধোঁয়া ছাড়ছেন সব সময়। বোটকা গন্ধ সিগারটার। ওর সাদা রঙা ঝকঝকে মার্সিডিস গাড়িতে আমি আর তিতির উঠলাম, রিজুদা মিস্টার লিলেকাওয়ার সঙ্গে। মিনিট 20 মধ্যেই আমরা একটি ফাঁকা কিন্তু খুব পশ এলাকায় চলে এলাম। দারুণ দারুণ সব বাড়ি, বাংলো, আলো বসানো বিরাট গেটওয়ালা ছবির মতো দেখতে একটা বাংলোতে গাড়ি ঢুকলো। টুপি পরা শেফার দরজা খুলে দিল। নানা জানোয়ারের ফটোতে সাজানো বিরাট ফিকে খয়েরি রঙা কার্পেটে মোড়া ড্রয়িং রুমে আমাদের সকলকে নিয়ে বসালেন মিস্টার শাহ। রিজুদা ও মিস্টার লিলেকাওয়ার সঙ্গে কথাবার্তায় জানা গেল যে মিস্টার শাহ কফি প্ল্যান্টেশনের মালিক। তাছাড়া আরও নানান ব্যবসা তার। একজন শখের ফটোগ্রাফারও তিনি। নানান জীবজন্তুর ছবি তোলেন সময় পেলেই। বন জঙ্গল খুবই ভালোবাসেন নাকি। ওর ইচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে পরপর অনেকগুলি টুরিস্ট লজ এবং মোটেল খুলবেন এবং পৃথিবীর তাবৎ জায়গা থেকে আসা টুরিস্টদের একাংশকে ভারতেও পাঠাবেন। একটি কোম্পানি করবেন তিনি, নাম দেবেন জঙ্গল মোটেলস ইন্ডিয়া লিমিটেড। তিনি রিজুদাকে এই কোম্পানির ডিরেক্টর করতে চান বলেই নাকি আজকের এই হঠাৎ নেমন্তন্ন। মিস্টার শাহ আর রিজুদারা কোম্পানি এবং আয়কর আইনের নানা কচকচি নিয়ে আলোচনা করছিলেন। সেসবের এক বর্ণও আমি আর তিতির বুঝি না এবং বোঝবার বিন্দুমাত্র ইচ্ছেও ছিল না আমাদের। তিতির আমার দিকে তাকিয়ে ইশারা করলো। আমি উঠে দাঁড়িয়ে মিস্টার লিলেকাওয়াকে বললাম, এক্সকিউজ মি আঙ্কেল, মে উই টেক ইউর কার ফর হাফ অ্যান আওয়ার? রিজুদা আমার চোখে তাকালো, ইংরাজিতে বলল, কোথায় যাবি তোরা? এমনি একটু ঘুরে আসতাম, তোমাদের কথার তো কিছুই বুঝছি না। মিস্টার লিলেকাওয়া বললেন, বাই অল মিনস,
বলে চাবিটা দিলেন আমাকে। মিস্টার শাহ বললেন, উগান্ডার সঙ্গে যুদ্ধের পর প্রচুর আর্মস এসে গেছে তানজানিয়াতে। খুব ছিনতাই ডাকাতি হচ্ছে চারধারে। তোমরা ছেলে মানুষ, রাতে একা যেও না। আমি কিছু বলার আগেই তিতির বলল, উই ক্যান টেক কেয়ার অফ আওয়ার সেলফ, থ্যাংক ইউ। মিস্টার শাহ আমাদের দিকে ভুরু কুচকে তাকিয়েই পরক্ষণে হেসে বললেন, তুমি যাও, সাবধানে যেও কিন্তু। লিলেকাওয়া এখানে ইউএনওর চাকরি করেন। তার লাল রঙা টয়োটা গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে তিতিরকে পাশের দরজা খুলে দিলাম। তিতির উঠে বসে বলল, কোথায় যাবে? বললাম, লক্ষ্য করেছিলে ড্রয়িং রুমের দেওয়ালে একটা ছবি আছে, ক্যাম্প ফায়ারের সামনে চেয়ারে বসে মিস্টার শাহ সিগারেট টানছেন, পিছনে কতগুলো খড়ের ঘর। ওই জায়গাটা আমার ভীষণই চেনা চেনা লাগলো, ভীষণ। কোন জায়গা সেটা? ঠিক কিনা জানি না, তবে মনে হচ্ছে গুগনগুম্বার দেশে ভূষুন্ডা সোডা লেকের পাশে যেখানে আমাদের নিয়ে গেছিল, যেখানে টেডিকে বিষের তীর দিয়ে মেরেছিল, সেই জায়গায় ওটা। ওয়ান্ডারাবোদের সেই ডেরা। তাই বলো কি? তিতির রীতিমতো এক্সাইটেড হয়ে বলল, তুমি শিওর? মনে হচ্ছে, তবে ভুলও হতে পারে। বাবা, শুনেই তো আমার ভয় ভয় লাগছে। তিতির বলল, আমারও সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। এখন কোথায় যাবে তাহলে? মতলবটা কি বলো তো তোমার? কোথাও না, গাড়িটাকে ওই সামনের গাছগুলোর নিচে পার্ক করে রেখে মিস্টার শাহর বাংলোর চারপাশটা ঘুরে দেখব। টর্চ আছে তোমার সঙ্গে? হ্যাঁ, তবে চাঁদও আছে। তিতির বলল, তা আছে। যখন পথের পাশের বড় বড় গাছগুলোর ছায়ায় অন্ধকারে গাড়িটাকে রেখে লক করে নামলাম, তখন গাড়ির লাল রং রাতের অন্ধকারে কালো মনে হওয়ায় ওখানে যে গাড়ি আছে তা বোঝা যাচ্ছিল না। আমরা সাবধানে হেঁটে বাংলোটার পিছনে এলাম। পথে লোকজন নেই, বড় লোকেদের পাড়া। অনেকক্ষণ বাদে বাদে দু একটি গাড়ি হুসহাস শব্দ করে হেডলাইট জ্বেলে চলে যাচ্ছে। বাংলোর পিছনে বাউন্ডারি ওয়ালের গায়ে কতগুলো আফ্রিকান টিউলিপের গাছ। আমরা দেশে যাকে আকাশমণি বলি, সেই গাছগুলোর ছায়ায় ছোট্ট একটা গেট, তালা বন্ধ ভেতর থেকে। তিতিরকে ইশারা করে আমি গেটের লোহা বেয়ে ওপরে উঠে নামলাম। তিতিরও গেট ডিঙোলো আমার পিছন পিছন। বিরাট লন, নানা রকম ফুল ও ফলের গাছ। জাঞ্জিবারের দারচিনি লবঙ্গ থেকে গোরঙ্গোরোর মরা আগ্নেয়গিরির পাশের উঁচু পাহাড়ের অর্কিড পর্যন্ত। বাংলোটার পিছন দিকে লাগোয়া বাবুর্চিখানা, প্যান্ট্রি, সার্ভেন্টস কোয়ার্টার্স। আলো জ্বলছে। রান্নাঘরের উপরের মেটে লাল রঙা ফায়ার ব্রেকে তৈরি চারকোনা চিমনি থেকে মিশকালো ধোঁয়া বেরোচ্ছে দুধ সাদা চাঁদনি রাতে। বাংলোটার বাঁ পাশে একটা আলাদা বাড়ি অথবা গুদাম, সেখানটা বেশ অন্ধকার গাছপালার ঘন ছায়ায়। চাঁদের আলো পড়ে ছাইরঙা গুদামটাকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। আমি ও তিতির পায়ে পায়ে ওদিকে গিয়ে পৌঁছতেই কোত্থেকে একটা কুকুর গুড় করে ডেকে উঠল। আমার পেটের মধ্যেটাও গুড় করে উঠল। তাকিয়ে দেখলাম একটা কালো ল্যাব্রাডর গান ডগ আমাদের দেখছে লেজ উঁচিয়ে কান খাড়া করে। তার হাব ভাব মোটেই ভালো নয়। তিতির বোধহয় ওর রুমালটা পাকিয়ে কুকুরের মুখে পুড়ে দেওয়ার মতলব করছিল। এমন সময় কুকুরটা আবারও একবার ডাকলো, সংক্ষিপ্ত চাপা ডাক। সঙ্গে সঙ্গেই বাংলার বিভিন্ন দিকে দেওয়ালে ফিট করা অনেকগুলো সার্চ লাইট জ্বলে উঠল একসঙ্গে। অলিভ গ্রিন কর্ডুরয়ের ট্রাউজার এবং কোট পরা প্রায় 7 ফিট লম্বা একজন সন্ডামার্কা নিগ্রো লোক যেন মাটি ফুঁড়েই উঠে আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে এসে খসখসে গলায় ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, জাম্বো। আমরা দুজনেই একসঙ্গে বললাম, হু, জাম্বো। লোকটা এগিয়ে এসে বলল, ওহে দিকদিকার বাচ্চারা, তোমরা কারা? এখানে কোন মহৎ কর্ম করতে আসা? আমি গম্ভীর গলায় তার মুখের দিকে মুখ তুলে বললাম, আমরা মিস্টার শাহের অতিথি, ডিনারে এসেছি, বাগান দেখছিলাম। তাই? তবে অতিথিরা গেট টপকে ঢুকে সচরাচর তো হোস্টের বাগান টাগান দেখেন না।
এত কষ্ট করার কি দরকার ছিল? মিস্টার শাহকে বললেই তো হতো। বলেই পিছনে দাঁড়িয়ে আমাদের প্রায় ঠেলতে ঠেলতেই ওই রহস্যময় অন্ধকার বাড়িটার দিক থেকে সরিয়ে আনলো। তারপর আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে খুব ঠান্ডা ঠাট্টার গলায় বলল, তোমরা খুব অ্যাডভেঞ্চার ভালোবাসো, তাই না জোড়া ডিগডিগ? হ্যাঁ। তিতির বলল, আমিও খুব ভালোবাসি অ্যাডভেঞ্চার। বলেই লোকটা আমাদের দুজনের দিকে তাকালো। তারপর হঠাৎ একবার হাততালি দিল। সবকটা সার্চ লাইটের আলো একসঙ্গে নিভে গেল। তিতির বলল, তোমার নাম কি? লোকটা হাসলো অদ্ভুতভাবে। সোনা বাঁধানো 3-4টে দাঁত চাঁদের আলোতেও ঝিকমিক করে উঠল। বলল, আমার নাম ওয়ানাবেরি। চলো, তোমরা যেখানে গাড়ি রেখেছো সেখানেই যাই। আজ বাইরে বেশ ঠান্ডা। গাড়িতে বসেই তোমাদের একটা গল্প বলবো। গল্প? কিসের গল্প? তিতির ভয় মেশানো কৌতূহলের সঙ্গে শুধল, ওয়ানাবেরির গল্প। গা ছমছম করে উঠল। তিতির ওর বাঁ হাতটা আমার দিকে এগিয়ে দিল। আমি ওর হাতটা হাতে নিয়ে দেখলাম একেবারে ঠান্ডা হয়ে গেছে হাতটা। ছোট গেটটার কাছে পৌঁছতেই লোকটা পকেট থেকে একটা চাবি দিয়ে গেটের তালা খুলল। তারপর কথা না বলে গেট থেকে বেরিয়ে গিয়ে গাড়ির দিকে এগোতে লাগলো। তিতির বাংলায় বলল, আমরা কোথায় গাড়ি রেখেছি তা পর্যন্ত ও দেখেছে, সবই দেখেছে। বলে আমি কোমরের কাছে হাত দিয়ে যেন হঠাৎই হাত লেগে গেছে এমন করে পিস্তলের হোলস্টারটার বোতাম খুললাম। লোকটা যেন নিজের মনেই হেসে উঠল। বলল, ওয়ানাবেরিকে মারা যায় না। ওয়ানাবেরি কখনো মরে না, জানো? জানি। তিতির বলল। জানো তাহলে? অবাক চোখে তিতিরের দিকে তাকালাম আমি। তিতির বলল, তুমি এই বাংলোতেই থাকো? হ্যাঁ, মিস্টার শাহ আমার মালিক। তুমি কি কাজ করো? অকাজ। মানে? মানে নেই, সব কথার মানে হয় না। গাড়ির কাছে পৌঁছে গাড়ি খুলে ওকে সামনে সিটে বসতে বলে তিতিরকে পিছনে বসতে বললাম। কেন বললাম তিতির নিশ্চয়ই বুঝলো। প্রয়োজন হলে ওর ঘাড়ের পিছন থেকে পিস্তলের নল ঠেকাবে। লোকটা একটা সিগারেট ধরালো পকেট থেকে প্যাকেট বার করে। সিগারেটের গন্ধটা বিচ্ছিরি। তারপর জানলার কাঁচ নামিয়ে ধোঁয়া ছেড়ে জানলাটা খুলেই রাখলো। গাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে বেশ ঠান্ডা লাগতে লাগলো আমাদের। অথচ লোকটার ভ্রুক্ষেপই নেই। চাঁদের আলো গাছগুলোর ফাঁক ফোকর দিয়ে এসে পড়ে আলো ছায়ার কার্পেট বুনছিল গাড়ির বনেটের ওপর চারপাশে। লোকটা সিগারেটে একটা লম্বা টান দিয়ে নিজের মনেই যেন নিজেকে শোনাবার জন্য নিচু স্বরে বলতে আরম্ভ করলো, অনেক অনেক দিন আগে মৃত্যু ঘুরে বেড়াচ্ছিল আফ্রিকার বনে প্রান্তরে। কোন মানুষকে ছিনিয়ে নিয়ে যাবে সেই খোঁজে, আর মানুষদের লোভ দেখানোর জন্য আর পিছনে পিছনে একটা খুব মোটা চর্বি লদলদে ষাঁড়কে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল তার গলায় দড়ি বেঁধে। মৃত্যুর শুধু একটি মাত্রই জিনিস চাইবার ছিল, তা হচ্ছে জীবন। যে ওই ষাঁড়টাকে নেবে 1 বছর পরেও ওয়ানাবেরির নামটা তাকে মনে রাখতে হবে। 1 বছর পরেও যদি সে ওয়ানাবেরির নাম মনে না রাখতে পারে তবে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যু নিয়ে যাবে ছিনিয়ে। একটা লোক ছিল, ভারী গরিব, খাওয়া যুক্ত না তার। নাম ছিল তার মাকড়া। খিদের জ্বালায় মাকড়াটা ওই ষাঁড়টাকেই ওয়ানাবেরির কাছ থেকে নিয়ে বাড়িতে গিয়ে কেটে কুটে কদিন ধরে সবাই মিলে অর্বচস্য করে খেয়ে তার বউ ছেলেকে বলল, শোনো, তোমরা আজ থেকে এই গানটি সব সময় গাইবে, ওয়ানাকিরি ওয়ানাবেরি ওয়ানাকিরি ওয়ানাবেরি, সব সময়, যাতে কখনো। হঠাৎ তিতির লোকটাকে থামিয়ে দিয়ে বলল, গাড়ি স্টার্ট করো রুদ্র, চলো বাংলোতে ফিরি। এসব গাঁজাখুরি গল্প শোনার সময় নেই। গাড়ি স্টার্ট করতেই ওয়ানাবেরি চমকে উঠল। বিরক্ত হয়ে তাকালো আমাদের দিকে মুখ ঘুরিয়ে। দুর্বোধ্য ভাষায় বলে উঠল, নানি আনি অনেগা,
হঠাৎ তিতির উত্তরে বলে উঠল, আম্বো না, উনাসেমা সেমাটু। ওয়ানাবেরি চমকে গিয়ে বলল, বলেনি। তিতির খুব মিষ্টি গলায় বলল, 20 নি। ওয়ানাবেরি স্টিয়ারিং ধরা আমার হাতে হাত রেখে বলল, গাওয়া হেরেনি। আমি তাকিয়ে রইলাম তার মুখের দিকে। সেই কিম্ভূত কিমাকার হাওয়া গাওয়া ভাষার কিছুই না বোঝায় বোকার মতো আমি তাকিয়ে রইলাম তার মুখে। তিতির বলল, রুদ্র, ও গুড বাই করে নেমে যেতে চাইছে, ওকে নামিয়ে দাও। আমি গাড়ি দাঁড় করিয়ে বাঁদিকের দরজা খুলে দিলাম। ওয়ানাবেরি তখনও অবাক চোখে তিতিরের দিকে তাকিয়েছিল। অবাক আমিও কম হইনি। লোকটা নেমে দরজাটা বন্ধ করতে করতে আবার বলল, হেরেনি। হেরিনি। তিতির বলল। ওয়ানাবেরি এবার ভাঙা ইংরেজিতে আমাদের দুজনকেই বলল, রিমেম্বার, ওয়ানাবেরি, ওয়ানাকিরি ওয়ানাবেরি, ওয়ানাকিরি ওয়ানাবেরি। Don't you dare to forget my name, because I will come back. আমার গা শিউরে উঠল। গাড়িটা ঘুরিয়ে নিয়ে মিস্টার শাহর বাংলোর সামনের গেটটার দিকে চললাম। তিতির বলল, দেখলে তো রুদ্র, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হলের চেয়েও লম্বা লোকটা। কথা বলছিল না তো, যেন বাউন্সার দিচ্ছিল। তুমি তো দেখছি সোয়াহিলিতে রীতিমতো পণ্ডিত। তিতির, কি কথা বললে ওর সঙ্গে? নানি আনি ওয়েগার মানে হচ্ছে কে কথা বলছে, আর আম্বোনা উনাসেমা সেমাটু মানে হচ্ছে মিছিমিছি বক বক করছো কেন। আর পোলেনি মানে? আমি জিজ্ঞেস করলাম। পোলেনি মানে সরি, আর 20 নি মানে চলো আমরা এবার যাই। বাহ, সত্যি তুমি এবার আমাদের সঙ্গে থাকায় অনেক সুবিধা হবে। অসুবিধাও কম হবে না, আমি যে মেয়ে। তিতির আমার দিকে মুখ ঘুরিয়ে চুল ঝাঁকিয়ে বলল, আমি জানি কিছুদিন ও আমাকে এমনি করেই ঠাট্টা করবে, যতদিন না আমিও প্রমাণ করতে পারছি যে শহরের মধ্যে বাওয়া গাওয়া করে গরমের দুপুরে তেষ্টা পাওয়া মুরগির মতো মুখ হাঁ করে দুকলি সোয়াহিলি বলাতে আর জঙ্গলের মারাত্মক পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার মধ্যে অনেক তফাৎ। তিথির যে মেয়েই তা ও শিগগিরই বুঝতে পারবে। গর্ব যাবে ওর। আমরা যখন বাংলায় ঢুকলাম তখন আমাদের কেউই লক্ষ্য করলো না। রিজুদারা তিনজনে এমনই আলোচনায় ব্যস্ত। তিতির হঠাৎ বলল, এজন্যই বলে মেয়েরা হলো গিয়ে বাড়ির লক্ষ্মী। বাংলোটা কেমন লক্ষ্মী ছাড়া দেখতে পাচ্ছ রুদ্র? সবই আছে, কিন্তু কি যেন নেই। মিস্টার শাহ ব্যাচেলর কি না? আমি বললাম, ভাবলাম মেয়েটা মায়েদের মতোই পাকা পাকা কথা বলে। মেয়েরা এইরকমই হয় ছেলেবেলা থেকেই। রিজুদা যে কেন এসব ঝুট ঝামেলা সঙ্গে আনলো, আমার নজর ছিল কিন্তু দেওয়ালের ফটোটার ওপর। আরও অনেক ফটো ছিল। প্রায় ঘন্টাখানেক পর খাবার এলো। গরম গরম পুরি, ভাজি, আচার নানা রকমের, কারায় দারুণ। কিন্তু খাবার আগেই গ্লাস গ্লাস জিরা পানি খেয়েই পেট ফুলে গিয়েছিল আমাদের। রিজুদা খাবার সময় কেমন যেন অন্যমনস্ক ছিল। বলল, লিলেকাওয়া, আমরা তাড়াতাড়ি যাব একটু, কাল ভোরেই তো চলে যাচ্ছি মোম্বাসা। মিস্টার শাহ বললেন, মোম্বাসা? হোয়াই মোম্বাসা? বলেই বললেন, ও ইয়েস, মোম্বাসা। হোটেলে লিলেকাওয়া আমাদের নামিয়ে দিয়ে গেলেন। আশ্চর্য হলাম রিজুদা কাল ওকে গাড়ির বন্দোবস্ত করা সম্বন্ধে কিছুই না বলায়। ওকে গুড নাইট করে হোটেলের লবিতে ঢুকে রিজুদা বলল, আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব, বুঝলি? রিজুদার মুখের দিকে তাকিয়ে রহস্যের গন্ধ পেয়ে কিছু না বুঝেই বললাম, বুঝলাম। প্রথমে রিজুদার ঘরেই ঢুকলাম আমরা সবাই। ঘরে ঢুকেই রিজুদা নাক টেনে বলল, হাও মাও কাও, নতুন গন্ধ পাও। আমি বললাম, সিগারেটের গন্ধ, তানজানিয়ান সিগারেটের। তিতির বলল, রাইট, তার মানে কেউ ঘরে ঢুকেছিল। নাও হতে পারে, হয়তো ভুল আমাদের। তিতির বলল, আমার ঘরে গেলেই বোঝা যাবে। কি করে? ঘর থেকে বেরুবার আগে দরজার বাইরে দাঁড়িয়ে ভালো করে গায়ে মাখা কিউটিকিউরা পাউডারটা ছড়িয়ে এসেছিলাম।
আমি তো শুনে অবাক। রিজুদা কথা না বলে আমার দিকে তাকালো। তিতির তাড়াতাড়ি নিজের ঘরের দিকে চলল, আমিও ওর পিছন পিছন। দরজা খুলতেই দেখা গেল পাউডার ছড়ানো আছে এবং কারোরই পায়ের দাগ নেই। কিন্তু ঘরে ঢুকে আলো জ্বেলেই তিতির বলল, কোনো লোক ঢুকেছিল, কারণ আমার পাউডারের টিনটা দরজা থেকে ছুঁড়ে দিই যখন কার্পেটে, তখন মুখটা ছিল জানলার দিকে আর এখন আছে দরজার দিকে। তাছাড়া যেখানে ছিল সেখান থেকে অনেকটা বাঁ দিকে সরে আছে এখন। ঘরে ঢুকেই আমি চমকে উঠলাম। তিতিরের ঘরের কাঠের টেবিলটার ওপর ওয়ান্ডারাবোদের ছোট তীর দিয়ে গাঁথা একটা ছোট্ট চিঠি, বিচ্ছিরি হাতের লেখায় লাল কালি দিয়ে লেখা, গো হোম ইউ প্রেটি গার্ল অর বি বেরিড ইন দ্য ওয়াইল্ডারনেস অফ আফ্রিকা। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। তিতিরের দিকে তাকিয়ে মনে হলো ওরও মুখটা ফ্যাকাশে হয়ে আছে। এমন সময় রিজুদা এসে ঘরে ঢুকলো। আমাদের দিকে তাকিয়ে এই ব্যাপারটা বুঝে নিয়ে চিঠিটা পড়লো। তারপর বলল, কি করবি তিতির, কাল বোম্বে চলে যাবি? তিতির খুব জোরে হেসে উঠল, বলল, মাথা খারাপ নাকি তোমার রিজু কাকা? ইফ আ ক্যাট হ্যাজ 9 লাইভস, আ সেক্সি ফ্লাই হ্যাজ 10 লাইভস, দেন তিতির হ্যাজ 11 লাইভস। চলে যাবার জন্যই যেন এসেছি। খুব বললে তো তুমি, সবে কেস জমে উঠেছে আর এক্ষুনি যেতে বলছো। বলেই রিজুদার দিকে তাকিয়ে সোয়াহিলিতে বলল, আলিনিপিগা কফি লা উসো। রিজুদাও খুব জোরে হেসে উঠল, বলল, আসান্টে আসান্টে। আসান্টে মানে থ্যাংক ইউ আমি বুঝলাম, কিন্তু তিতির যে কি বলল তার কিছুই বুঝলাম না। মেয়েটা বড়ই মুশকিলে ফেলছে আমাকে থেকে থেকেই। রিজুদা আমার অবস্থা বুঝে নিয়ে বলল, কেমন বুঝছো রুদ্রবাবু? কিছুই বুঝছো না তো? কথাটির মানে হলো লোকটা আমার গালে চর কষিয়েছে। তিতির চর খেয়েও রাগ কাটবে না এমন পাত্রী মোটেই নয় সে। সুতরাং ঠিকই আছে, লেট আস বার্ন অল দ্য ব্রিজেস বিহাইন্ড। পিছনে ফেরার কথা আর নয়। বললাম, তিতির তুমি এত ভালো সোয়াহিলি শিখলে কি করে? তিতির উত্তর না দিয়ে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল আমার দিকে। রিজুদা প্রশংসার চোখে তিতিরের দিকে তাকিয়ে রইল, আর আমি ঈর্ষা, লজ্জা এবং দুঃখের চোখে। সব দিক থেকেই মেয়েটার কাছে হেরে যাচ্ছি আমি। ছি ছি। রিজুদা আমাদের গুড নাইট করে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে চলে গেল। মুখ দেখে মনে হলো এখন অনেক চিন্তা ভাবনা করবে। কালকে মোম্বাসা যাব না বলেই আমার বিশ্বাস। মিস্টার শাহকে ধোকা দেওয়ার জন্যই রিজুদা ও কথা বলেছিল। তবে যেখানেই যাই না কেন, কাল আমরা ডার এস সালাম এয়ারপোর্ট থেকে কোথাও একটা যাবই। এবং শহরের আশ্রয় ছেড়ে জঙ্গলে, যেখানে ভূসুন্ডা এবং ভূসুন্ডার মালিকের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের, এমনই কোনো জায়গায়। কি প্ল্যান করেছে তা রিজুদাই জানে, সময় হলেই জানাবে। তিতির বলল, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। বললাম, পিস্তল থাকবে বালিশের নিচে, মনে রেখো। ঠিক হ্যায়। বলে তিতির ওর ঘরের দরজা বন্ধ করে দিল। সকাল 8টার মধ্যেই তৈরি হয়ে রিজুদার ঘরে চলে এলাম আমি আর তিতির। ছদ্মবেশের জিনিসপত্র ঠিকঠাক করে রেখেছি। বাথরুমের আয়নাতে দাঁতটা লাগিয়ে দেখেও নিয়েছি একবার। দারুণ দেখাচ্ছিল, প্রায় দানুয়া ভুলুয়ার জঙ্গলের দাঁতাল শুয়োরের মতো। মা তার সাধের ছেলেকে তখন দেখলে নির্ঘাত অজ্ঞান হয়ে যেতেন। রুম সার্ভিসকে বলে ঘরেই রিজুদার জন্য কফি আর আমাদের জন্য দুধ আনিয়ে নেওয়া হলো। কফির পেয়ালায় সুগার কিউব ফেলে চামচ নেড়ে মেশাতে মেশাতে হাসতে হাসতে রিজুদা বলল, ব্রেকফাস্ট আর খায় না, যা ঝামেলা বাঁধালি তোরা আফ্রিকার মাটিতে পা দিতে না দিতেই। কি দরকার ছিল ওয়ানারেবির সঙ্গে টক্কর মারতে যাওয়ার? বললাম, আমরা কি টক্কর মারতে গেছি নাকি? সেই তো টরে টক্কা করে টক্কর বাঁধালো। আমাদের কাছ থেকে কালকের অভিজ্ঞতা এবং মিস্টার শাহর বসবার ঘরের দেওয়ালের ফটোটার কথাও রিজুদা শুনেছিল। ফটোর কথা শুনে রিজুদা হেসেছিল। মাঝে মাঝে বেশি বেশি বিজ্ঞের মতো ভাব দেখায় রিজুদা। ভূসুন্ডার গুলি খাওয়ার পর থেকে একটু বোকা বোকাও হয়ে গেছে যেন, নয়তো আমি আগের থেকে চালাক হয়েছি।
কফিটা খেয়েই রিজুদা এয়ার তানজানিয়ার অফিসে ফোন করতে বলল আমাকে। করলাম। আরুষার 3টে টিকিট পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করতেই তারা বললেন পাওয়া যাবে, কিন্তু কালকের ফ্লাইটের কোনো টিকিট নেই, পরশুর আছে। রিজুদা বলল বলে দে আমরা 1 ঘন্টার মধ্যে টিকিট নিয়ে নেব। তাই বলে দিলাম। 15 মিনিট সময় দিলাম, যার যার ভেগ ধরো নিজেরা। তারপরই বলল না, সঙ্গেই নিয়ে চল, অবস্থা বুঝে ব্যবস্থা। ঘরের চাবি সঙ্গে নিয়ে বেরোবি, রিসেপশনে জমা দেওয়ার দরকার নেই। নিচে নেমে হোটেলের লবি থেকে চিরুনি কিনলো রিজুদা একটা, দাম 20 টাকা মাত্র। আমি ভেবেছিলাম হাতির দাঁতের হবে বুঝি, হাতে নিয়ে দেখি কেলে প্লাস্টিক। রিজুদা বলল এমনিতে কি আর এশিয়ানদের ওপর এত রাগ আফ্রিকানদের? ভারত থেকে 2 টাকার চিরুনি এনে এখানে 20 টাকায় বিক্রি করলে ওরা যদি এশিয়ানদের অদূর ভবিষ্যতে কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দেয়, তাতে আর দোষ কি বল? ট্যাক্সি নিয়ে ডাউনটাউনে এসে বেশ বড় একটা জমজমাট রেস্তোরাঁর সামনে ট্যাক্সি ছেড়ে দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এয়ার কন্ডিশন স্বপ্নালোকিত রেস্তোরাঁ, কিন্তু ভিড় গিস গিস। তারই মধ্যে একটি অন্ধকার কোণায় আমরা গিয়ে বসলাম। কফি তার সঙ্গে সসেজ উইথ বেকন অর্ডার দিল রিজুদা নিজের জন্য, তিতির চিকেন অমলেট আর ড্রিঙ্কিং চকলেট, আমি মটন হ্যামবার্গার আর চা। সাত সকালে বড় 1 গ্লাস দুধ খেয়ে গা গোলাচ্ছিল। দুধ আবার বড়রা খায় নাকি? সমস্ত প্রাণী জগতে দুধ খায় শুধু দুগ্ধপোষ্যরাই। যেহেতু দুধের শিশু তিতির সকালে দুধ খায়, সুতরাং আমাকেও দুধ গেলালো রিজুদা। এ যাত্রায় যদি বেঁচে ফিরি কলকাতায়, তাহলে ভটকায় নিশ্চয়ই আওয়াজ দেবে আমাকে। তিতিরের বদলে ভটকাইটা এলে বেশ মজা হতো, কিন্তু কে বোঝে এসব কথা। কাতলা মাছের হাঁ করা মুখের মতো খোঁতকা পাইপে জাম্পেস করে তামাক ঠেসে কালো লেদার ফোমের চেয়ারে গায়ে নিয়ে বসলো রিজুদা। তারপর ধোঁয়া ছাড়তে লাগলো চাঁদপাল ঘাটের লজ্জরে মোটর লঞ্চের মতো। বুঝলাম এখন বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়া চলবে। কতক্ষণ চলবে তা রিজুদাই জানে। খাবার এসে গেলেই সোজা হয়ে বসে বলল, রুদ্র, তুই যেমন পোশাকে আছিস এই পোশাকেই চলে যাবি এয়ার তানজানিয়ার অফিসে। একটা ট্যাক্সি নিয়ে নিস, জাঞ্জিবারের টিকিট কাটবি 3টে, পরশু দিনের। জাঞ্জিবার? সে তো অন্য দেশ, আমি বললাম। তিতির বলল, তা কেন হবে? জাঞ্জিবার তো তানজানিয়ারই অংশ। মরিশাস দ্বীপপুঞ্জ আলাদা দেশ, 2 জায়গাতে মশলা হয় বলে কি মশলা মেশাবে নাকি? বড় ট্যাক ট্যাক করে মেয়েটা। ভারী তো একটা সাবজেক্ট, ভূগোল। পড়াশোনায় ভালো বলে যেন ধরাকে সরা জ্ঞান করছে সব সময়। ভূষণ্ডা আর ওয়ানাবেরির পাল্লায় পড়লে ভূগোল জ্ঞান বেরিয়ে যাবে, ট্যাক ট্যাকানি বন্ধ হবে তখন। রিজুদা বলল, তিতির, তুমি খেয়ে নিয়েই রেস্তোরাঁর লেডিস রুমে গিয়ে মেকআপ নিয়ে ট্যাক্সি করে চলে যাবে এয়ার তানজানিয়ার অফিসে। পরশুর টিকিট কাটবে তুমিও, 3টে, তবে জাঞ্জিবারের নয়, আরুষার। একটাই ফ্লাইট আছে সকালের দিকে, বোধহয় 10টা কি 11টা নাগাদ। রিপোর্টিং টাইমটাও জেনে আসবে। বলেই বলল, কি কি নামে কাটবে? ততক্ষণে খাবার এসে গিয়েছিল। বেয়ারাকে অগ্রিম মোটা টিপস দিয়ে দিল রিজুদা। সে বুঝলো আমরা অনেকক্ষণ জ্বালাবো এখানে। সে চলে যেতেই তিতির বলল, সর্দার গুরিন্দর সিং, জন অ্যালেন আর ক্রিস ভ্যালেরি। রাইট। রিজুদা বলল, একটা গাবদা গাবদা সসেজকে কাঁটা দিয়ে ধরে ছুরি দিয়ে কেটে মাস্টার্ড মাখাতে মাখাতে, তারপর সসেজের টুকরোটি মুখে পুড়ে দিয়েই বলল, ওজনই টিকিট কেটে আলাদা আলাদা ট্যাক্সি নিয়ে আসবি। রেস্তোরাঁ থেকে খানিকটা দূরেই ছেড়ে দিবি ট্যাক্সি। তিতির ট্যাক্সি থেকে নেমে নিউজ স্ট্যান্ড থেকে তুলে ধরে মুখ আড়াল করে লেডিস রুমে গিয়ে মেকআপ ছেড়ে টেবিলে ফিরে আসবে। ওকে? আমরা দুজনেই একসঙ্গে বললাম, ওকে। ট্রাভেলার্স চেকের বইটা পকেটে আছে কি নেই ভালো করে দেখে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তিতির জানে না
কিন্তু আমি জানি যে এখন একা একা ভাবনায় বুঁদ হয়ে থাকবে রিজুদা, একেবারে অন্য জগতে পৌঁছে যাবে। এই রিজুদাকে আমারই ভয় করে, আর তিতির তো নতুন চিড়িয়া, বেচারি তিতির কেন যে এখানে এলো। কাল রাতের তীরগাথা চিঠিটির কথা মনে পড়ে গেল আমার। গো হোম ইউ প্রিটি গার্ল, or be buried in the wilderness of Africa। মিনিট 20 মধ্যে ফিরে এলাম টিকিট নিয়ে। আমি ফেরার মিনিট 15 মধ্যেই তিতির ফিরল লেডিজ রুম হয়ে। ঠিক সেই সময়েই একটি ঘটনা ঘটল। কে যেন হঠাৎই ছবি তুললেন আমাদের ফ্ল্যাশ লাইটে। রিজুদার চোয়াল মুহূর্তের জন্য শক্ত হয়ে এলো, কিন্তু পর মুহূর্তেই একটি দারুণ নিঃশব্দ হাসি ছড়িয়ে গেল রিজুদার মুখে। পোলারয়েড ক্যামেরা। ছবি তোলার সঙ্গে সঙ্গেই প্রিন্টটি বেরিয়ে এসেছিল ক্যামেরা থেকে। বেটে খাটো মিশকালো ফটোগ্রাফার পাখার বাতাস করার মতো 2-3 বার সেটাকে নাড়াতে চাড়াতেই ছবিটা ফুটে উঠল। ফটোগ্রাফার ছবিটি আমাদের টেবিলে রেখেই আর একটি ছবি তুললেন। রিজুদা এবার শব্দ করে হাসল, বলল আসান্টে বলেই তানজানিয়ার সিলিং এর বড় একটা নোট বার করলো তার জন্য মোটা পার্স থেকে। ফটোগ্রাফার টাকা নিলেন না, বললেন আমি পয়সা নিই না, বিদেশি টুরিস্টদের ছবি তুলি এমনি, এক কপি তাদের দিয়ে দিই আর অন্য কপি ট্যুরিজম ডিপার্টমেন্টে ও পিকচার পোস্টকার্ড কোম্পানিদের কাছে বিক্রি করি। তবু আমার নববিবাহিতা স্ত্রী এবং একমাত্র শ্যালকের ছবি তুলে দিলেন, বকশিস আপনাকে নিতেই হবে। রিজুদার কথা শুনে তিতিরের মুখ এবং আমার 2 কান লাল হয়ে উঠল। ভদ্রলোক টাকা যখন কিছুতেই নিলেন না, তখন ফটোর কপিটা চেয়ে নিল দেখবার জন্য। নিয়েই ফটোটির পিছনে বল পয়েন্ট পেন দিয়ে বড় বড় করে লিখল, টু ভূষুন্ডা উইথ লাভ, ফ্রম রিজু, রুদ্র অ্যান্ড তিতির। লেখাটি পড়তে পড়তে ফটোগ্রাফার ভদ্রলোকের গ্রামোফোন রেকর্ডের মতো কালো মুখটি কালোতর হয়ে গেল। অবাক হয়ে আমতা আমতা করে তিনি বললেন, ভূষণদা সে কে? আমি তো চিনি না। রিজুদা তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে বললেন, চেনেন না? না, আপনি তাকে না চিনলেও সে হয়তো আপনাকে চেনে অথবা চিনে নেবে। যাই হোক, তার সঙ্গে যদি দেখা হয়ে যায় বাই চান্স, তবে বলবেন যে শুধুমাত্র তার সঙ্গে দেখা করতেই আমাদের এত দূরে আসা। ফটোগ্রাফারের ভ্যাবাচাকা খাওয়া মুখের দিকে তাকিয়ে হাসি পেল আমার। উনি আমাদের সামনে ভক্তি ভরে মাথা ঝুঁকিয়ে বাউ করে চলে গেলেন। আমাদের ফ্লাইটটা ঘন্টাখানেক ডিলেট ছিল। বোয়িং, ভেতরে অ্যাকাশিয়া গাছ এবং লম্বা গলা জিরাফের ছবি আঁকা। প্লেনটা ট্যাক্সিং করে টেক আপ করার পরই সিট বেল্টটা খুলে ফেলে গা এলিয়ে দিলাম। পরশু সেই রেস্তোরাঁ থেকে বেরিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে জোর ঘুম লাগিয়েছিলাম। বিকেলে রিজুদা একাই বেরিয়েছিল কোথায় যেন। রাতে আমরা ঘরের চাবি পকেটে নিয়ে বেরিয়েছিলাম ট্যাক্সি করে। পথে 3 বার ট্যাক্সি বদল করে এবং সমুদ্রের পাড়ের বড় বড় পাম গাছের ছায়ায় অন্ধকারে দাঁড়িয়ে মেকআপ নিয়ে সমুদ্র পাড়েরই ছোট্ট একটি হোটেলের কটেজে রাত এবং কালকে সমস্তটি দিন শুয়ে বসে গল্প করে কাটিয়ে ছদ্মবেশেই আজ সকালে এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আমাদের বেশিরভাগ মালপত্রই রেখে এসেছি মাউন্ট কিলিমানজারো হোটেলে। জাঞ্জিবারের টিকিটগুলো এবং আসল পাসপোর্টও। নেহাত যা না আনলেই নয়, তাছাড়া কিছু আনিনি। তিতিরের ক্যামেরা, বাইনাকুলার সব কিছুই রয়ে গেল। রিজুদা অবশ্য বলেছে সবই পাওয়া যাবে পরে, খোয়া যাবে না কিছুই, তবে কাজের জায়গায় কাজে লাগবে না, এই যা। আমরা 3 জন পোর্ট সাইডে পাশাপাশি 3টি সিটে বসেছি। ইংরেজিতে কথা বলছি, তাই খোলসা করে কিছুই বলা যাচ্ছে না। এয়ার হোস্টেস খবরের কাগজ দিয়ে গেল। কাগজ হাতে নিয়েই চোখ একেবারে ছানা বড়া। রিজু বোস তার নববিবাহিতা স্ত্রী এবং একমাত্র শ্যালকের সঙ্গে বসে আছে। সেই ছবি কাগজের প্রথম পাতায়। আমার মনে হলো এরপরে মরে গেলেও আমার কোনো দুঃখ নেই,
খবরের কাগজে ছবি যখন ছাপা হয়ে গেল আর কি, ছবির নিচে বড় বড় হরফে লেখা, হোটেল গেস্টস মিসিং, ডিসঅ্যাপিয়ারেন্স অফ 3 ইন্ডিয়ানস ফ্রম হোটেল কিলিমানজারো, শ্রাউডেড ইন মিস্ট্রি। নিচে সবিস্তারে ধানায় পানায়। আমি জন অ্যালেন ভুরু কুচকে বলল, হোয়াট ডু ইউ থিঙ্ক? ক্রিস ভ্যালেরি আমার দিকে চেয়ে গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, Very strange indeed. I won't be surprised if they are found dead. পাশের সিটে বসা একজন তানজানিয়ান পুলিশ অফিসার তিতিরের দিকে তাকিয়েছিলেন। আমি কাজ ঝাঁকিয়ে কায়দা করে বাবার মতো বললাম, মাই ওয়েল ইট কুড বি। রিজুদা খবরের কাগজের এক কোনায় বল পেন বার করে খসখস করে কি যেন লিখে আমাদের দিকে কাগজটা এগিয়ে দিল। দেখি বিশুদ্ধ বাংলাতে লেখা, অত পুটুর পুটুর কথা কিসের, চুপচাপ ঘুমো। রিজুদার লিখন দেখে মিস ভ্যালেরির পিঙ্ক প্রেস্টিজ একেবারে পাংচার্ড হয়ে গেল। আমার কানের কাছে মুখ দিয়ে বলল, ভারী অসভ্য রিজু কাকা। তিতিরের কানের মধ্যে আমিও প্রায় ঠোঁট ঢুকিয়ে বললাম, উই মাদমোয়াজেল। ফ্রেঞ্চের উই মানে যে ইংরেজিতে ইয়েস, মাত্র এইটুকু ফ্রেঞ্চ কৃপন তিতির একদিনে শিখিয়েছিল আমাকে। একটি শব্দ দিয়েই গুরুবধ করলাম। একেই বলে গুরু গুড় ছেলা চিনি। ঘুম লাগাবার আগে তাকিয়ে দেখলাম ঘুমন্ত ব্যক্তিত্ব সম্পন্ন সর্দার গুরিন্দর সিং এর সাদা গোঁফ সাহেব তেলাপোকার সুরের মতো ফুরফুর করে উঠছে প্রতিবার নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে। আর ক্রিস ভ্যালেরি যে এতটা সুন্দরী তাও এর আগে খেয়াল করে দেখিনি। এদের দুজনের মধ্যে বিচ্ছিরি ফলস দাঁতের দেঁতো জন অ্যালেন একেবারেই বেমানা, ধ্বংস মধ্যে বকজতা। ঘুম তিনজনেরই বোধহয় বেশ এসেছিল। এয়ার হোস্টেস সোয়াহিলি অ্যাকসেন্ট মেশানো খ্যানখ্যানে ইংরাজিতে যখন প্লেনের যাত্রীদের জানালো প্লেন এক্ষুনি কিলিমানজারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবে, তখনই সকলের ঘুম ভেঙে গেল। এয়ারপোর্টের কাছেই মসি, পূব উত্তরে গেলে কিবো হয়ে মাউন্ট কিলিমানজারো, পশ্চিম দক্ষিণে আরুসা, যেখানে যাব আমরা। প্লেনটা নামতেই চোখ জুড়িয়ে গেল। একেবারে টারম্যাকের পিছনেই পুলুমামার টাক মাথার মতো গোলগাল বরফে ঢাকা কিলিমানজারো। মনে হচ্ছে হাত বাড়ালেই ধরা যাবে। তিতির মিস ভ্যালেরি উত্তেজনায় আমার কোমরের কাছে কুটুস করে চিমটি কেটে দিল একটা। কানের কাছে ফিসফিস করে বলল, আর্নেস্ট হেমিংওয়ে, স্নোজ অফ কিলিমানজারো। রিজুদা বলে দিয়েছিল নেমে আমরা কেউই কাউকে চিনব না, প্রত্যেকে আলাদা আলাদা ট্যাক্সি নিয়ে মাউন্ট মেরু হোটেলে গিয়ে পৌঁছবো আরুসাতে। হোটেলে চেক ইন করে কোনো কায়দায় জেনে নেব কে কত নাম্বারে আছি। তারপর ডাইনিং রুমে আলাদা আলাদা ডিনার খেয়ে রিজুদার ঘরে রাত 10টার সময় মিটিং। এয়ারপোর্টের ভিতরটা দারুণ, ঝকঝকে পলিশ করা কাঠের মেঝে, ঝাঁক ফুটফুটে অল্প বয়সী ইউরোপিয়ান ছেলে মেয়েদের হাই চিৎকারে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার উপক্রম সকলেরই। সকলেই দেখি আমার সামনে এসেই কেমন ভরকে যাওয়া মুখ করে পাশ কাটিয়ে যাচ্ছে। রাস্তায় পচা ইঁদুর পড়ে থাকলে আমরা যেমন করি কলকাতায়। ব্যাপার বুঝলাম জেন্টস রুমে গিয়ে। আমার ফলস দাঁতটা আধখানা ঝুলে আছে। বড়ই ব্যথা পেলাম নিজের মূর্তি দেখে। এক্সট্রিমলি গুড লুকিং মিস ভ্যালেরি এবং সর্দার গুরিন্দর সিং এর দিকে একবারও না তাকিয়ে মনের দুঃখে বেরিয়ে পড়লাম ট্যাক্সি নিয়ে। আমাদের দেশেরই মতো কুঁড়ে ঘর, ন্যাংটা ছেলেমেয়ে, নুব্জ গরিব বুড়ো মানুষ, টায়ার সোলের জুতো পরা, মাকাইয়ের ক্ষেত, তেঁতুল গাছ, একই রকম দারিদ্র হতাশা। তারই মধ্যে জুইক শব্দ করে দুধ সাদা এয়ার কন্ডিশন মার্সিডিজ গাড়ি করে কফি প্ল্যান্টেশনের এশিয়ান, আফ্রিকান বা ইউরোপিয়ান মালিকরা অন্য গ্রহের বাসিন্দাদের মতোই চলে যাচ্ছেন। গতবার ডার এস সালাম থেকে সোজা সেরেঙ্গেটিতে ছোট প্লেনে করে পৌঁছে যাওয়ায় আফ্রিকার জনপদ দেখার সুযোগই ঘটেনি। এবারে সেই সুযোগ ঘটল। এয়ারপোর্ট থেকে আরুসা অনেক মাইল পথ। পৌঁছলাম যখন তখন শেষ বিকেল। ভালো ঠান্ডা, গাছপালা শহরের মধ্যে খুব বেশি নেই। বেশ উঁচু পাহাড়ি শহর। এখানে ওখানে আকাশমণি গাছ রয়েছে, সুন্দর কমলা রঙা ফুল এসেছে।
এই ফুলগুলিকেই বলে আফ্রিকান টিউলিপ। শান্তিনিকেতনে এই গাছ অনেক আছে। আমাদের বর্ষাকালে আফ্রিকাতে শীতকাল, এই অঞ্চলে তো ভালোই শীত, প্রায় দার্জিলিংয়েরই মতো। শহরের দিকে উঁচু মাথা ঝুঁকিয়ে চেয়ে দেখছে মাউন্ট মেরু। ওই উঁচু পাহাড়ে মাসাইদের বাস। আমাদের বন্ধু নাইরবি সর্দারের কাজিনরাই থাকে হয়তো। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে চেক ইন করছি হোটেলে। হঠাৎ একেবারে ভূষুণ্ডার সঙ্গেই মুখোমুখি দেখা। ভূত দেখলেও এত চমকাতাম না। একটা ছাইরঙা উডস্টেড ফ্ল্যানেলের বিজনেস স্যুট পরেছে, মুখে মিরসাম পাইপ। আমি দেখে তো হালচালই পাল্টে গেছে। ওকে দেখেই আমার হাত নিষ্পিস করতে লাগলো। আমার দিকে তাকিয়েই ও মুখ ঘুরিয়ে নিল। হৃৎপিণ্ড ধক করে উঠল। পরক্ষণে বুঝতে পারলাম রুদ্রকে চিনতে পারেনি ভূষুণ্ডা। জন অ্যালেনের এমন সুন্দর চেহারা দেখে ভিড় মিলে গেছে কুৎসিত ভূষুণ্ডারও। মাউন্ট মেরু আরুষার সবচেয়ে ভালো হোটেল। সেই হোটেলেও দেখলাম ভূষুণ্ডাকে সবাই বেশ খাতির টাতির করছে। মোটা বকশিস দেয় সকলকে নিশ্চয়ই। আর চোখে তাকালে সন্দেহ হতে পারে, তাই আমি সোজাসুজিই ওর দিকে তাকাচ্ছিলাম রিসেপশন কাউন্টারে দাঁড়িয়েই। ভূষুণ্ডার এত কাছে কার্পেট মোড়া হোটেলে দাঁড়িয়ে আছি বিশ্বাসই হচ্ছিল না। হঠাৎ একটি পরিচিত স্বর কানে এলো আমার, অথচ খুব চেনা কারো স্বর নয়। লোকটা ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে বলতে কিউরিও শপের সামনে দিয়ে আসছিল। এখনই আমার সামনে বেরোবে এবং বেরুলেই তাকে দেখতে পাবো। কোথায় যে তার কথা শুনেছি মনে করতে পারলাম না। লোকটি দেখতে দেখতে বেরিয়ে এলো লবিতে অন্য দুজন লোকের সঙ্গে কথা বলতে বলতে। আর ঠিক সেই সময় তিতির নামলো ট্যাক্সি থেকে। আরে ওয়ানাবেরি, ওয়ানাবেরি! আমি দেখলাম তিতিরও ওয়ানাবেরিকে দেখেই চিনেছে, কিন্তু না চেনার ভান করে গটগট করে স্মার্টলি ওর সামনে দিয়েই হেঁটে এলো রিসেপশনের দিকে। তিতিরকে দেখে আমার মনে হলো মেয়ে মাত্রই খুব ভালো অ্যাক্ট্রেস হয়। ওয়ানাবেরি তিতিরের হাঁটার ভঙ্গি দেখে অবাক চোখে তাকিয়ে সঙ্গের দুজন লোককে কি যেন বলল সোয়াহিলিতে, চাপা গলায়। ভূষুণ্ডাকে কিন্তু ওয়ানাবেরি আদৌ চেনে বলে মনে হলো না। ভূষুণ্ডাও বোধহয় চেনে না। সেখানে আর দাঁড়িয়ে থাকা আমার পক্ষে একটুও শোভন হচ্ছিল না। কাউন্টারে স্লিপ প্যাড পড়েছিল, তাতে খসখস করে লিখলাম বাংলায়, চেক ইন করেই নিজের ঘরে চলে যাও তাড়াতাড়ি। আমার ঘরের নাম্বার 103। একটুও বাহাদুরি করো না। এইসব জ্যান্ত মানুষেরা কোন চৌকির ছোট ছোট টিনের বাক্স নয়। তারপরই আর একটা কাগজে লিখলাম রিজুদার জন্য, বন্ধুরা হাজির, নতুন পুরনো সব, তাড়াতাড়ি ঘরে যাও। লিখেই প্যাড শুদ্ধ ওইখানেই রেখে তিতির কাউন্টারে পৌঁছতেই কাউন্টার ছেড়ে পেজের সঙ্গে এলিভেটরের দিকে এগোলাম। কিন্তু সেখানে গিয়ে পৌঁছবার আগেই গুরুম করে একটি শব্দ হলো। ফাঁকা জায়গায় শব্দ অন্যরকম শোনায়। শব্দটা প্রচণ্ড জোর বলে মনে হলো। ওয়ানাবেরির একজন সঙ্গী অন্যজনকে গুলি করেই কেউ কিছু করবার আগেই বাইরের দরজার দিকে জোরে দৌড়ে গেল। রিজুদা ট্যাক্সি ছেড়ে দিয়ে সবে দরজা দিয়ে ঢুকছিল। আর চোখে দেখলাম লোকটার সঙ্গে রিজুদার মুখোমুখি ধাক্কা লাগলো আচমকাই। ধাক্কা লাগতেই লোকটা ওর সঙ্গে সঙ্গে রিজুদার বুকে পিস্তল ঠেকালো। ভেবেছিল বোধহয় রিজুদা ওকে আটকাতে চাইছে। আমার ঘড়িটা থেমে গেল। ঘাড়ের কাছে ঠান্ডা লাগতে লাগলো। দেখলাম তিতিরের হাত কোমরের কাছে। আমার অজানিতে আমার হাতও কোমরে উঠে গিয়েছিল, কিন্তু কিছুই হলো না। ওয়ানাবেরি সংক্ষিপ্ত স্বরে বলল, বই বই নেন্ডা যাকো মারা মাজা। বলতেই লোকটা এক ধাক্কায় সর্দার গোরিন্দারের সাদা দাড়িটা প্রায় উপড়ে দিয়েই ঝড়ের বেগে উধাও হয়ে গেল। দাড়ি উপড়ে গেলে যে কি ক্যালামিটি হতো তার বলার নয়। ভূষুণ্ডা তখন বুকে গুলি লাগা মাটিতে পড়ে যাওয়া মানুষটির দিকে চেয়ে প্যান্টের দু পকেটে দুহাত ঢুকিয়ে কাঁধ শ্রাক করে স্বগতোক্তি করল, কোনা নেনে হাপা। ওয়ানাবেরি জিরাফের মতো দুইখানি লম্বা পা ফাঁক করে রক্তে ভেসে যাওয়া পুরু কার্পেটের মধ্যে দাঁড়িয়ে
হোটেলের কর্মচারীদের চিৎকার চেঁচামেচির মধ্যেই মাথা নেড়ে যেন কিছুই ঘটেনি এমনভাবে স্বগতোক্তি করল। শ্রীজয়ী, সিফা হানু। ঘরে ঢুকেই চায়ের অর্ডার দিলাম। এমন সময় ফোনটা বাজলো। তিতির ইংরেজিতে বলল, Hi, Mr. Allen. What are your plans for the evening? I prefer to stay back in my room. How about you? আমি বুঝলাম রিজুদা নিশ্চয়ই ওকে ঘরেই থাকতে বলেছে। বললাম, I am also tired. I don't feel like going out. Okay then. Good night. গুড নাইট। আবার ফোন বাজলো। এবার রিজুদা চাপা হাসির সঙ্গে বলল, বসতাছেন কি কর্তা? নাটক দেই জইম্মা গেল আইতে না আইতেই। একতারাটারে একটু ঠিকঠাক রাখেন, কখন গান গাইতে হইব কখন যায় না। বষ্টমিটাও একটু কইয়া দিয়েন সময় বুঝা, বুঝলেন? প্রয়োজন হইলে আপনাকে ফোন করুম। দরজায় খিল লাগাইয়া ক্যাবিনেই বসা থাকেন। বদর বদর আজ আর ছিনছিনারি দেখা কামলাই, লদির গতিক ঠিক মনে হইতেছে না। আমি কি বললাম তা বোঝার আগেই মুখ দিয়ে বেরিয়ে গেল, হ বেশি কম লাগবো না, বুঝছি বুঝছি। আসলে আমি তো বাঙালি, কিন্তু মা বিহারে মানুষ বলে বাঙাল ভাষা বলতে পারেন না। বাবা যদিও বলেন, এর জন্যেই বলে মাদার টাং। আর থাকলে টাঙ্গি, না থাকলে নেই। ফোনটা ছেড়ে দিতেই দরজার বেল বাজলো। কোমরে হাত দিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে দরজাটা একটু ফাঁক করলাম। দেখলাম বেয়ারা। চাটা ভেতরে নিয়ে এসে আবার দরজা বন্ধ করে দিলাম। চা খেতে খেতে রেডিওটা খুলে দিলাম। সন্ধ্যের খবর বলছে, রহস্যময়ভাবে নিখোঁজ 3 জন ভারতীয় ট্যুরিস্টের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সন্দেহ করছে যে ওদের হয়তো খুন করে ফেলেছে কেউ বা কারা। সুন্দরী অল্প বয়সী মেয়েটিরও কোনো খোঁজ পাওয়া যায়নি। রহস্য ঘনীভূত হয়েছে, কারণ তাদের হোটেল ঘর থেকে এমন এমন জিনিস পাওয়া গেছে যা সাধারণ ট্যুরিস্টদের কাছে থাকে না। কাল সকাল 10টায় ডার এস সালামের পুলিশের বড় সাহেব ইন্টারন্যাশনাল প্রেসের রিপোর্টারদের সামনে এক বিবৃতি দেবেন। জলজ্যান্ত মানুষটা কি করে চোখের সামনে পড়ে গেল গুলি খেয়ে, সেই কথাই ভাবছিলাম। খুন তো আমিও করেছি, কিন্তু সে তো নিতান্তই প্রাণের দায়ে। এই খুনটা কোল্ড ব্লাডেড, মরে গেছে নির্ঘাত। অত ক্লোজ রেঞ্জ থেকে পাকা হাতের গুলি খেয়ে কোনো নিয়মিত গুলিখোরের পক্ষেও বাঁচা সম্ভব নয়। তিতির কিন্তু অত রক্ত দেখেও ঘাবড়ালো না একটুও। ও আদেও মেয়ে কিনা তাতে আমার সন্দেহ হচ্ছে। ও বোধহয় শেষকালে আর একজন ভূষুণ্ডার মতো আমাদের দুজনকে এবার খতম করবে। এত সুন্দর মানুষের মেয়ে হয় না, এত গুণেরও নয়। ওয়ানাবেরি আর ভূষুণ্ডা যে একে অন্যকে চেনে না, এটাও একটা নতুন রহস্য। ওরা দুজনে একই দলের লোক হলে তাও হতো। এখন দেখা যাচ্ছে এরা ভিন্ন ভিন্ন দলের লোক। গোদের ওপর বিষ ফোড়া। শত্রু তাহলে দলে দলে। চিস্ট্র দিয়ে চা খেয়ে ঘরের আলো নিভিয়ে দিয়ে জানলার কাছে এসে দাঁড়ালাম। হ্যালোজেন ভেপারের কমলা আলোয় দারুণ সুন্দর দেখাচ্ছে রাতের আরুষা শহরটিকে। স্কানিয়া ট্রাক যাচ্ছে, বড় বড় স্ক্যান্ডিনেভিয়ান ট্রাক, জিপ, নানা রকম গোয়ার ইঞ্জিনে গাংটক আওয়াজ তোলা ঝাঁকঝাঁক বিদেশি গাড়ি। রাতের শহরটাকে কেমন ভুতুরে ভুতুরে রহস্যময় বলেও মনে হচ্ছে। কে জানে লোকটা বাঁচলেও না মরল। মরেই গেছে নিশ্চয়ই এতক্ষণে। লোকটা কে? আর যে ওকে মারল সেই বা কে? ওয়ানাবেরির সঙ্গে এদের কি সম্পর্ক? ভূষুণ্ডা, ওয়ানাবেরি সব এখানে কি করতে এসেছে? ওরা কি জেনে গেছে আমাদের আসার কথা? ওয়ানাবেরি কি তিতিরের হাঁটার ভঙ্গি দেখে তিতিরকে চিনতে পেরেছে? না বোধ হয়, না হলেই ভালো। এয়ারপোর্টে রিজুদা আমাকে এবং তিতিরকে একটা করে খাম দিয়ে বলেছিল, আনুসাতে পৌঁছেই ভালো করে পড়ে নিস। খামটা বার করে বিছানার একপাশে শুয়ে বেডসাইড ল্যাম্প জেলে কাগজগুলো বের করলাম। বের করতেই একটা ম্যাপ বেরুলো এবং কিছু ফটোস্ট্যাট করা কাগজ। ম্যাপটা তানজানিয়ার। তুলে মেলে ধরলাম খাটের ওপর।
আমরা যেখানে এখন আছি আরুসাতে, তার উত্তর পূর্বে মাউন্ট কিলিমাঞ্জারো, উত্তর পশ্চিমে সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক গোরঙ্গোরো ক্র্যাটার হয়ে, দক্ষিণ পশ্চিমে টারাঙ্গিরে ন্যাশনাল পার্ক। সেরেঙ্গেটি ছাড়িয়ে আরুসার সমান্তরাল রেখাতেই প্রায় মোয়াঞ্জা, লেক ভিক্টোরিয়ার দক্ষিণ পূব প্রান্তে। তানজানিয়ার পশ্চিমে রোয়ান্ডা এবং বুরুন্ডি, তার সামান্য দক্ষিণ পশ্চিমে লেক টাঙ্গানিকা, তারও উপরে জায়ের। কঙ্গো নদী বয়ে গেছে যেখানে। দেখলাম ম্যাপের মধ্যে লাল কালি দিয়ে ইরিঙ্গা বলে একটি জায়গাতে দাগ দিয়ে রেখেছে রিজুদা। ইরিঙ্গা আরুসার অনেকটা দক্ষিণে। যেখান থেকে এলাম আমরা সেই ডার এস সালামেরই বরং অনেক কাছে। ডার এস সালামের সমান্তরালে সামান্য দূরে ডোডোমা, সেই ডোডোমার দক্ষিণে ইরিঙ্গা। ইরিঙ্গা থেকে লেক নিয়াসা সব থেকে কাছে। রুকোয়া বলেও একটি ছোট্ট লেক আছে আরও কাছে। কিলিমাঞ্জারোর মতো এখান থেকে লন্ডন, প্যারিস, টরেন্টো, নিউ ইয়র্ক, টোকিও, হংকং, ব্যাংকক, ইস্তাম্বুল, বেইরুট, দুবাই, বাগদাদ, মস্কো, লেনিনগ্রাড, বেলগ্রাড, বুখারেস্ট, বুদাপেস্ট, স্টকহোম, কোপেনহেগেন, আসলো, হেলসিঙ্কি, ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, জুরিক, ভিয়েনা, ব্রাসেলস, আমস্টারডাম, রোমের ডাইরেক্ট ফ্লাইট আছে। এত লম্বা ফিরিস্তি এই জন্যই দিলাম যে সমস্ত পৃথিবীর চোরা শিকারের সামগ্রী এখান থেকে যে কোনো জায়গাতেই যেতে বাধা নেই। তবে হাতির দাঁত, সিংহ, জিরাফ, জেব্রা এবং নানা রকম গ্যাজেলস, ওকাপি, কুডু এসবের চামড়া প্লেনে করে বেশি চালান করা যায় না। হিপোপটেমাসের দাঁতও ভারী হয় বলে প্লেনে নিয়ে যাওয়া মুশকিল। ট্রেনে বেশি যায় হাতির লেজের চুল, যা দিয়ে সুন্দর বালা তৈরি হয়, গন্ডারের খড়গড় গুঁড়ো ইত্যাদি। রিজুদার দেওয়া নোট পড়ে মনে হলো আমাদের এখান থেকে যেতে হবে ইরিঙ্গা। ইরিঙ্গা থেকে হয় ছোট প্লেনে উড়ে গাজরা যেতে হবে, নয়তো পথ দিয়ে ল্যান্ড রোভারে। ওই অঞ্চলেই গ্রেট রুয়াহা নদী বয়ে গেছে। রাঙ্গোয়া গেম রিজার্ভ আর রুয়াহা ন্যাশনাল পার্ককে লাল কালি দিয়ে গোল করে দাগ দিয়ে রেখেছে দেখলাম। বুঝতে পারলাম না ইরিঙ্গায় যদি যাব তো এখানে এলাম কেন। এমন নাক ঘুরিয়ে কান ধরার কি মানে হয়? তবে মানে নিশ্চয়ই আছে, নইলে রিজুদা আসবেই বা কেন? 1 শতাব্দী আগে বহু মিলিয়ন হাতি ছিল এই আফ্রিকাতেই। আয়ান ডগলাস হ্যামিল্টন প্রাণীতত্ত্ববিদ এবং আফ্রিকান হাতির উপরে একজন অথরিটি, যিনি পূর্ব আফ্রিকার ইডালা নদীর পাশে বছরের পর বছর হাতিদের উপর গবেষণা চালিয়েছিলেন একেবারে একা জঙ্গলে থেকে। পরে উনি অবশ্য বিয়ে করেন আরেকজন প্রাণীতত্ত্ববিদকেই এবং ওই জঙ্গলে তাদের একটি সন্তানও হয়। ডগলাস হ্যামিল্টনের রিপোর্টে উনি বলেছেন পুরো আফ্রিকাতে আজকে বোধহয় 13 লক্ষের বেশি হাতিও নেই। আফ্রিকা তো আর ছোট জায়গা নয়, কতগুলো ভারতবর্ষকে যে তার মধ্যে হারিয়ে দেওয়া যায় হেসে খেলে তা পৃথিবীর ম্যাপ দেখলেই বোঝা যায়। রিজুদা আন্ডারলাইন করে দিয়েছে অনেকগুলো জায়গা, মার্জিনে লিখে দিয়েছে যে আমাদের ঝগড়া ভুসুন্ডা আর ওয়ানাবেরির সঙ্গে নয়, ওরা যাদের চাকর মাত্র তাদেরই বিরুদ্ধে। যাদের সঙ্গে টক্কর দিতে এসেছি এবারে তাদের চর সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কোটি কোটি টাকার মালিক তারা। তাদের স্বার্থহানি যারা করতে চায় তাদের তারা ক্ষমা করে না। অতএব সাবধানতা থেকে কোনো সময় একটুও সরে আসা মানেই নির্ঘাত মৃত্যু। আরও লিখেছে পিস্তলে তিতিরের হাতই ভালো না তোর হাত, এই ছেলে মানুষই ঝগড়াতে যাবার সময় এখন নেই। এখানে প্রতি মুহূর্ত মৃত্যুর ছায়ায় ওয়ানাবেরির মানে মৃত্যুরই মুঠোর মধ্যে দিন কাটাতে হবে। বুঝলাম যে রুই কাতলা ধরবে বলেই রিজুদা ভুসুন্ডা আর ওয়ানাবেরিকে দেখার পরও একটুও উত্তেজিত হয়নি। কেনিয়ার প্রাণীতত্ত্ববিদ কেস হিলম্যান, আফ্রিকার রাইনো গ্রুপ অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এর চেয়ারম্যান। আয়ান পার্কার, বন্যপ্রাণী বিশারদ। কানাডিয়ান ইকোলজিস্ট রবার্ট হাডসন, বিখ্যাত ন্যাচারালিস্ট এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের চেয়ারম্যান
স্যার পিটার স্কট ইত্যাদির রিপোর্টের কাটিংও ফটোস্ট্যাট করে দিয়েছে রিজুদা নিজের নোটের সঙ্গে। বাংলায় হাতে লিখেছে, তোরা এগুলো না পড়লে আমাদের উদ্দেশ্যর মহত্ব ও বিপদ সম্বন্ধে ধারণা হবে না। এক রকমের যুদ্ধই করতে এসেছি আমরা। যাদের নৈতিক চরিত্র নেই, যারা ন্যায়ের জন্য লড়ে না, তারা কখনোই কোনো যুদ্ধে শেষ পর্যন্ত জেতে না। অন্যায় চিরদিনই হেরে যায় ন্যায়ের কাছে। হয়তো সময় লেগেছে, হয়তো দাম দিতে হয়েছে অনেক, কিন্তু ন্যায়ই জিতেছে চিরদিন। তোদের যদি আমাকে এখানেই দাহ করে ফিরে যেতে হয়, তাহলেও দুঃখ নেই, দুঃখ করিস না তোরা। তুই আর তিতির আমি যা করতে পারিনি, তা যদি করতে পারিস তো শুধু আফ্রিকাতেই নয়, সারা পৃথিবীতে তোরা দুজনে নায়ক নায়িকা হয়ে যাবি। তোরা ছেলে মানুষ যদিও, কিন্তু তোদের ওপর আমার ভরসা অনেক। নিজেদের ওপর বিশ্বাস রাখবি। পিস্তলের নিশানার চেয়েও বিশ্বাসের জোর অনেক বড়। আত্মবিশ্বাসে বিশ্বাস রাখলে বিশ্বাস তোদেরও কখনো অমর্যাদা করবে না। এরপরে কিভাবে চোরা শিকারীরা বিভিন্ন জানোয়ার মারে, কিভাবে ট্রাকে, স্টিমারে, মানুষের মাথায় C-130 কার্গো প্লেনে করে ওইসব মাল চালান দেয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আর বিস্তারিত বিবরণ দিয়েছে রিজুদা। আজ আর সব পড়তে ইচ্ছে করছে না, তবে পড়ে ফেলতেই হবে। কারণ গতবারে ভূষুণ্ডার গুলিতে রিজুদা আহত হওয়ার পর একা পড়ে যাওয়াতে যে কি অসহায় হয়েই পড়েছিলাম, তা আমার মতো আর কেউই জানে না। রিজুদা অজ্ঞান হয়ে পড়েছিল, জিজ্ঞাসা করবই বা কাকে? জানার যা কিছু তা সবই ভালোভাবে জেনে নিতে হবে। পথ ঘাট, নদী নালা, এয়ারপোর্ট, আমরা 3 কমান্ডো এসেছি বিরাট সুগঠিত শক্তিশালী এক চক্র ধ্বংস করতে। যুদ্ধের যাবতীয় জ্ঞাতব্য বিষয়ই আমার আর তিতিরের জেনে নিতে হবে বই কি। সকালে চান টান করে আমরা যে যার ঘরে একা একা ব্রেকফাস্ট খেলাম। তারপর রিজুদার নির্দেশে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে বেরিয়ে গেলাম হোটেল থেকে। তিতির তানজানিয়ান এয়ারলাইন্সের সামনে আর আমি তানজানিয়ার মিরসাম কোম্পানির সামনে পায়চারি করব, এমন নির্দেশ ছিল। যথা সময়ে একটা গাঢ় চকলেট রঙা ভোক্সওয়াগন কম্বি গাড়ি এসে তিতিরকে এবং আমাকে তুলে নিল। তারপর গাড়িটা জোরে ছুটে চলল। দেখতে দেখতে আকাশমণি গাছে ছাওয়া উঁচু নিচু পথ পেয়ে আমরা ফাঁকা জায়গায় এসে পড়লাম। হু হু করে ঠান্ডা হাওয়া আসছিল। যদিও এখানে ছেঁচি-মাছির ভয় নেই, কিন্তু বেশ ঠান্ডা আছে ঝকঝকে রোদের উত্তাপেও। কাঁচ তুলে দিলাম গাড়ির। রিজুদা কথা বলছিল না, খুব মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছিল। আধ ঘন্টাটা যাওয়ার পর আমরা যখন খুব চওড়া পথ বেয়ে একেবারে ফাঁকায় পৌঁছেছি, তখন গাড়িটা বাঁ দিকে থামিয়ে দিল রিজুদা। পথের দুদিকে ভালো করে দেখে নিয়ে আমাকে বলল, রুদ্র তুই চালা, বুদ্ধির গোড়ায় একটু ধুঁয়ো দিয়ে দিতে হবে। তিতির বলল, আমি চালাবো রিজু কাকা, তাহলে তোমরা দুজনে আলোচনা করতে পারবে। আমি লজ্জিত হয়ে বললাম, আমার সঙ্গে রিজুদার আবার কিসের আলোচনা? তুমি তোমাকে আর আমাকে একটু বেশি ইম্পর্টেন্ট ভাবছো তিতির। রিজুদা বলল, নাও স্টপ দ্যাট রুদ্র, তিতিরই চালাক গাড়ি। যথারীতি পাইপ ঠেসে ঠুসে তাতে দেশলাই ঠুকে শ্মশানের সাধু বাবাজির কলকের ধোঁয়ার মতো ধোঁয়াতে গাড়ি ভরে দিয়ে বোম হয়ে বসে রইল। বুঝলাম এমার্জেন্সি থিঙ্কিং গোয়িং অন। এখন কথা বললেই গাঁটটা খেতে হবে। পথে উল্টো দিক থেকে আসা একটি মার্সিডিজ গাড়ি আর একটি সাদা ল্যান্ড রোভার চোখে পড়েছিল। শুধু টান এবং জনশূন্য পথ পেরিয়ে চলেছি। দুদিকে ধু ধু মাঠ, ঝোপঝাড়, নানা রকম প্যাট্রিজ ও আফ্রিকান পাখি পথ পেরোচ্ছে দ্রুত গতিতে। আরও আধ ঘন্টা গাড়ি চালানোর পর তিতিরই প্রথম কথা বলল, রিজু কাকা, আমরা ঠিক যাচ্ছি তো? ঠিকই যাচ্ছি, তবে সামনে গিয়ে ডান দিকে একটা কাঁচা রাস্তা পাবি, তাতে ঢুকে পড়তে হবে। সেই কাঁচা পথটাই চলে গেছে ওল্ডুভাই গর্জ এবং সেরেঙ্গেটি প্লেন্সের দিকে। আমি চেঁচিয়ে উঠলাম,
এ কি, এ তো মাকুয়ানের মোড়। আগে রিজুদা বলল। তারপর বলল, আপনার মনে তো থাকবারই কথা রুদ্রবাবু। মনে আছে। মাকুয়ানিতে এসে ডান দিকে ঘুরেই রাস্তাটা কাঁচা তো বটেই, বেশ খারাপ হয়ে উঠল। রিজুদা এবার তিতিরকে উদ্দেশ্য করে বলল, মাগো, এবার রুদ্রকে দাও। জঙ্গলে গাড়ি চালানোটা কিন্তু তোমার রুদ্রর কাছেই শিখতে হবে। তিতির ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে পিছনে উঠলে আমি ড্রাইভিং সিটে বসতে বসতে নিচু গলায় বললাম, শুধুই গাড়ি চালানো? রিজুদা বলল, কথা কম। কিছুটা আগে গিয়ে একটা ছোট্ট বাজার পাবি। সেখানে শুধু কাঙ্গা, বিটেঙ্গা আর ইয়া কাঁদি কলা বিক্রি হয়। সেই হাটটাকে বাঁয়ে রেখে সরু কাঁচা পথে ঢুকে 20 কিলোমিটার যাবি মিটার দেখে। তারপর একটা খুব বড় তেঁতুল গাছের তলায় গাড়িটা এমনভাবে রাখবি যাতে আকাশ থেকে কোনো প্লেন আমাদের দেখতে না পায়। তেঁতুল গাছটা তোর জন্যেই পুঁতে রেখেছি। তিতির বলল, তারপর কি হবে রিজু কাকা, বলো না। অধৈর্য হও না মাদাম, দেখতেই তো পাবে। নিজে দেখবে শুনবে বলেই তো এসেছো। তা তো এসেছি, এদিকে খিদে পেয়ে গেছে যে। কটা বেজেছে জানো? কখন ফিরবো হোটেলে? রাত হয়ে যাবে না ফিরতে ফিরতে? হলে হবে, আমি বললাম। এ যেন সাদার্ন এভিনিউতে ভেলপুরি খেতে বা ফুচকা খেতে বেরিয়েছে। সাধে বলে পথি নারী বিবর্জিতা। রিজুদার যত সব। 20 কিলোমিটার গাড়ি চালিয়ে ধুলোয় ধুলক্কর হয়ে যখন সেই ষড়যন্ত্রর তিনতিরি বৃক্ষের নিচে পৌঁছলাম, তখন ঘড়িতে 1টা বাজে। খিদে আমারও পেয়েছে। রিজুদার হাজারিবাগী নাজিম সাহেবের ভাষায় বলতে ইচ্ছা করছে, না দানা না পানি, ক্যা বদকিসমতি और हैरानी। রিজুদা দরজাটা খুলে পাইপের ছাই ঝেড়ে ফেলে বলল, রুদ্র, নাইরবি সর্দারের সেই গোল পাথরটা কোথায়? এই তো আমার পকেটে। ওটা হারাস না, নাইরবি সর্দার চাইতে পারে। তারপরই বলল, তিতির, তুমি কখনো বাছুরের রক্ত খেয়েছো? কিসের রক্ত? অবাক হয়ে তিতির শুধল। সুন্দর পুরুষ্টু নধর বাছুরের রক্ত। রিজুদা বলল, হাউ স্যাভেজ। বলেই তিতির মুখে আমি কিন্তু খেলবো না গোছের একটি ভাব ফুটিয়ে তুলে রিজুদার দিকে তাকালো। না, নেভার। তাই? কিন্তু একটু পরেই খেতে হতে পারে। লাঞ্চে কি খাবি রুদ্র? চিকেন মেয়োনিজ না কোল্ড মিট? তোমাকে সেতসি মাছি কামড়ায়নি তো? বিস্ময় মিশানো হাসির চোখে রিজুদার চোখে তাকিয়ে বললাম। রিজুদা অন্যমনস্ক চোখে হাত ঘড়ির দিকে চকিতে তাকালো একবার, শবতোক্তি করল, না, উই আর রাইট অন টাইম। তারপরই আমাদের দিকে ফিরে বলল, একটা 1 ইঞ্জিনের ছোট্ট আইল্যান্ডার প্লেনের শব্দ পাবি, পেলেই আমাকে বলিস। ততক্ষণে একটু ঘুমিয়ে নিই। কাল সারা রাত অনেক হুজ্জতি গেছে, ঘুম হয়নি একেবারে। তিতির অবাক চোখে বলল, কাল রাতে কি হয়েছিল রিজু কাকা? বলবো, সব বলবো সময় মতো। এখন ঘুমোতে দে। বলেই ঘুমিয়ে পড়ল। তিতির অবাক গলায় ফিস ফিস করে শুধলো, সত্যি ঘুমিয়ে পড়লো যে? মাথা নেড়ে উত্তর দিয়ে কান খাড়া করে রইলাম। মিনিট 10 পর ফুলের বনে ভ্রমরের পাখার মতো আওয়াজ শোনা গেল একটা। আস্তে আস্তে জোর হচ্ছে শব্দটা। রিজুদা চোখ বন্ধ হেলান দেওয়া অবস্থাতে বসেই বলল, তিতির, তুই গাড়ি থেকে নেমে তেঁতুল তলায় গিয়ে দাঁড়া। তার আগে রুদ্র, বাইরে গিয়ে দেখ প্লেনের রংটা হলুদ কিনা। হলুদ হলে তিতির ফাঁকায় গিয়ে দাঁড়িয়ে হাত নাড়াবে, আর তুই ছায়ায় দাঁড়িয়ে তিতিরকে কভার করবি। যদি ওরা না হয়। কি বলছো? কিছুই বুঝছি না রিজুদা, অধৈর্য গলায় বললাম আমি। বুঝবি রে, সব বুঝবি। এখন চুপ কর। আমরা দুজন গাড়ি থেকে নেমে পড়লাম। রিজুদা ঘুমোতে লাগলো। অদ্ভুত লোক।
এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর লেখা ঋজুদা সিরিজের গল্প রু আহা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাদের পুরনো বন্ধু হন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই গল্পের পরবর্তী অংশ আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।